যেটা জানিয়েছেন। তারপরে তিনি বলছেন, কথা না বাড়িয়ে ঘটনা বলি। আমার বয়স তখন 12 বছর, 2008 সালের কথা। ক্লাস 6-এ পড়ি। একদিন সন্ধ্যায় আব্বু মাগরিবের নামাজ পড়ার সাথে একটা লোককে আনলেন। আমি পড়ছিলাম। আমাকে দেখে পরিচয় করিয়ে দিলেন। লোকটার বয়স হয়তো আব্বুর চেয়ে একটু বেশি। লোকটার মাথায় চুল অল্প ছিল, গায়ের রং শ্যামলা, মুখটা অনেক হাসি হাসি। ভালো মন্দ জিজ্ঞেস করা, উনি আব্বুর সাথে গল্পে ব্যস্ত হয়ে গেলেন এবং জিজ্ঞেস করে তিনি ব্যস্ত হয়ে গেলেন। আমি পড়তে বসেছিলাম। এই ঘটনার প্রায় 1 মাস পর গভীর রাতে আমি স্বপ্ন দেখছি। আমি একটা অন্ধকার ঘরে, ওই লোকটা একটা খাটে বসে আছে। খাট সোজা জানালা, জানলা দিয়ে অল্প আলো আসছে। সন্ধ্যা হওয়ার আগে অথবা ভোর হওয়ার আগে যেমনটা থাকে। লোকটার মুখ আজ হাসি হাসি নাই, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। নিঃশব্দে উনি কাঁদছেন। আমি কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো কথা বলতে পারলাম না। হঠাৎ করে উনি হাতের ভেতর থেকে একটা বোতল বের করে কিছু খেলেন, আর কিছুক্ষণ পরেই ফ্লোরে বসে পড়লেন আর ভীষণ কাঁদতে থাকলেন। মা মা বলে গলা চেপে ধরলেন। আমি কাছে যেতেও পারছিলাম না, কোনো কথাও বলতে পারছিলাম না। ওনার মুখ দিয়ে কেমন ফেনা বের হতে লাগলো। আমি আর বুঝতে বাকি থাকলো না আমার যে উনি কি খেয়েছেন। এরপর ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। উনি হঠাৎ সোজা আমার দিকে তাকালেন। ওনার লাল হয়ে যাওয়া 2 চোখ মনে হলো ঠিকরে বের হয়ে আসছিল। আমি ভয়ে চিৎকার দিলাম। ঘুম ভেঙে গেল। উঠে বসে দেখি ঘামে ভিজে গেছি, গলা শুকিয়ে গেছে। আম্মু আমার চিৎকার শুনে আমার কাছে আসলেন। আমি সব বললাম। উনি আমাকে বললেন, এটা শুধুমাত্র স্বপ্ন, আর কিছু না। এরপর আর স্বপ্নটা দেখিনি, কিন্তু মনে মনে লোকটাকে আমি খুঁজছিলাম। এর মাঝে 2 দিন লোকটাকে রাস্তায় দেখলাম, হাসি খুশি। আমি ভাবলাম আম্মু ঠিকই বলেছেন, ওটা জাস্ট একটা স্বপ্ন ছিল। কিন্তু বাস্তবতা অন্য কিছু দেখাতে চাইছিল। স্বপ্ন দেখার 20 দিনের মধ্যে আমি স্বপ্নটা হুবহু সত্যি হয়ে গেল। হ্যাঁ, লোকটা সত্যিই মারা গেল, একইভাবে, বিষ খেয়ে। তার লাল চোখ দুটো খোলা ছিল। এরপর আমি ঘুমাতে পারতাম না, বারবার ওই স্বপ্নটাই দেখতাম। আম্মু আমাকে মসজিদের ইমামের কাছে ঝাড়িয়ে নিয়ে আসলেন। ওনাকে বলা হলো স্বপ্নের কথা। তারপর স্বপ্নটা আর দেখলাম না। প্রায় 2 বছর রাতে আমি কোনো স্বপ্নই দেখিনি। অবাক লাগছে, তাই না? সত্যি কোনো স্বপ্ন দেখিনি। একদম নিরেট মৃত ঘুমানোর পর 2 বছর পর যা স্বপ্নে দেখলাম তা কিভাবে বর্ণনা করব আমি বুঝতে পারছি না। সারা গায়ে কাঁটা দিচ্ছে। আমার আব্বু একটা ইটের রাস্তায় তিনি পড়ে আছেন। মনে হচ্ছে কোনো কিছু তাকে চেপে বুকের পাঁজরগুলো ভেঙে দিয়েছে। তীব্র যন্ত্রণায় তিনি ছটফট করছেন। আব্বুর নাক কান দিয়ে গড়িয়ে গড়িয়ে রক্ত ঝরে পড়ছে। মুখ দিয়ে বারবার মা বলছেন। আব্বু চোখ দুটো অপলক, কেন যেন সোজা আমার দিকে তাকিয়ে আছেন। হাত দুটো দিয়ে মাটিতে জোরে জোরে চাপড় দিচ্ছেন। কষ্টটা যদি একটু নিবারণ হয়। আর বলতে পারছি না। এরপর আমি চিৎকার করে কাঁদছি, অনেকক্ষণ কেঁদেছি। আম্মু আমাকে শান্ত করতে পারলেন না। আমি আবার হুজুরের কাছে গেলাম। এবারও ওনাকে বলা হলো আমি স্বপ্ন দেখে ভয় পেয়েছি। কি দেখেছি বলা হলো না। আমি স্বপ্ন দেখার 20 দিন পর আব্বু মারা গেল রোড অ্যাক্সিডেন্টে। আম্মু আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেননি, আমি কিছু বলিনি। ঘটনা এতটুকুই শেয়ার করতে চেয়েছিলাম। কিন্তু আরো 3টা মৃত্যু আমি দেখেছি। এবার 2012 সাল।
বিকেল। আমার পেছনে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে, কথা বলছে। আমি পেছনে ফিরে দেখতে পাচ্ছি না। সামনে একটা নতুন একতলা বাড়ি। আমি বাড়িটা দেখিনি, চিনতে পারলাম না। একটা ছেলে, যার বয়স 20-22 বছর হবে, আমার দিকে পিঠ ফিরিয়ে দরজা আটকাচ্ছে ওই বাড়িটার। ছেলেটাকে আমি দেখতে পারছিলাম না। হঠাৎ সে মা বলে চিৎকার দিল আর পড়ে গেল। সবাই দৌড়িয়ে গেল, সবাই আমার দিকে পিঠ ফিরিয়েছিল। আমি কারো মুখ দেখতে পাইনি, ছেলেটার মুখ আবার আমি দেখতে পেলাম, এবং যে মাত্র দেখলাম সেই মাত্র আমি চিনতে পারলাম না। সে সোজা আমার দিকে তাকিয়েছিল বিস্ফারিত চোখে। এবার আমি বুঝতে পারলাম না কিভাবে সে মারা গেল। আমি জানতাম সে মারা যাবে, কিন্তু যা জানা ছিল না সেটা হচ্ছে আম্মুকে কিছুটা বলতে পারলাম না আমি। এবং 20 দিন পর আমি হঠাৎ করে নিউজ পেলাম যে আমার চাচাতো চাচার ছেলে মারা গেছে লোহার গেটে ইলেকট্রিক শক খেয়ে। আমি দেখতে গিয়েছিলাম, আর সবার ভাষ্য মতে আমার স্বপ্নের মতো ঠিক যা যা ঘটেছিল স্বপ্নে সেভাবেই সে মারা গিয়েছিল। আমার আপন চাচাতো বোন সেখানে উপস্থিত ছিল। সে পর্যন্ত বলল, সোহেব উল্টো দিকে তাকিয়েছিল, মনে হচ্ছিল কিছু দেখতে পেয়েছিল, হয়তো যমদূত। তারপর আর কথা বলেনি। আমরা শহরে থাকতাম, ওরা গ্রামে। তাই আমি অনেক ছোটবেলায় দেখেছিলাম। এই কারণেই আমি স্বপ্নে দেখার পরেও তাকে চিনতে পারিনি। হয়তো চিনলে কিছু করতে পারতাম। এর পরের ঘটনা 2014 সালের। আমি দেখছি একটা মাঠের মধ্যে হাঁটুর থেকে একটু নিচে ধান, এর মধ্যে একটা লোক কাজ করছে। এই সময় এটা রাত ছিল, এবং রাস্তার রোড লাইটটা লোকটার আবছা দেহ বুঝতে পারছিলাম, কিন্তু অনেক চেষ্টা করে মুখটা বুঝতে পারছিলাম না। এবার আমি সত্যি অনেক চেষ্টা করলাম মুখ দেখার, চেনার, যদি বাঁচাতে পারি। হঠাৎ লোকটা কাঁপা শুরু করলো, কাদার ভেতর পড়ে গেল আর ভীষণ কাঁপতে লাগলো। আমি কিছু বুঝতে পারলাম না কেন এমন হলো। লোকটা যখন কাদায় একদম মাখামাখি, তখন মুখটা দেখতে পেলাম, কিন্তু কাদায় পুরো চেহারা বোঝা যাচ্ছিল না। লোকটা আমাকেই দেখেছিল, ঘাড়টা আমার দিকে ফেরানো ছিল। পরদিন আমি আম্মুর কাছ থেকে আমার আত্মীয়দের মধ্যে আমার স্বপ্নের মানুষের মতো যাদের অবয়ব, যাদের সাথে চেহারা মিলে যায় বা যারা দেখতে অনেকটা ওই রকম, তাদের সাথে ব্যাপারে কথা বলে জানতে চাইলাম। জানতে পারলাম আমার ফুফাতো 2টা ভাই মাঠে কাজ করে। আমি ফুপা বাড়ি যাব এই কথা বলার আগেই কল এলো, আমার ফুফাতো ভাই গত রাতে মারা গেছে। আমি তার মুখটা দেখেছিলাম ডান দিকে ফেরানো, চোখ খোলা হিসেবে সেদিক দিয়েই তাকিয়েছিল, এবং তার মৃগী ছিল। রাতে মাঠে পড়ে সে মারা যায়। আমি খুব নিরুপায় অনুভব করতে লাগলাম। এইবার আমার হাতে 20 দিন সময় ছিল না। আর এর পরের ঘটনা 2016 সালের। আমি এইবার রাতে স্বপ্ন দেখলাম না, এইবার দুপুরে স্বপ্ন দেখলাম। একটা লোক, যার বয়স 35-এর মতো, একটা ঘরে খাটের ওপর বসে আছে এবং উফ বলছে আর মুখটা বিকৃত করছে। এই সময় একটা লোক আলোক আর কিছু ওষুধ নিয়ে আসলো। উনি খেলেন, কিছুক্ষণ পর বুকে হাত দিয়ে ফ্লোরের ওপরে পড়ে গেলেন। অন্য লোকটা তাকে ধরে ফেলল। উনি বললেন, খুব ব্যথা করছে, ডক্টরের কাছে নিয়ে যা। আর একদম আমার দিকে তাকালেন, সোজা আমার দিকে। মনে হলো উনি আমাকে দেখতে পেয়েছেন। এরপরে ঘুমটা ভেঙে গেল। লোক 2 জনের একজনকেও আমি চিনতে পারলাম না। এইবার 20 দিন পার হলো মৃত্যুর সংবাদটা পেতে। আমি আমার আম্মুর যে চাচাতো বোনের হাজবেন্ড, যে কিনা আমার খালু হয়, মারা গেছেন। 5 বছর আগে ওনাকে দেখেছি, 5 বছর আগে, তাই চিনতে পারিনি। তখন উনি অনেক
ফিট ছিলেন, নতুন বিয়ে হয়েছিল, তাই চিনতে পারিনি। স্বপ্নগুলো দেখে মনে হয় আমি ওই জায়গায় আছি, দাঁড়িয়ে, মারা যাচ্ছে যে সে আমাকে দেখতে পাচ্ছে। কিছু বিষয় আমার কাছে রহস্যজনক। এই মৃত্যুগুলো কেন নির্দিষ্ট সময় হয়? আমি তো তাদের দেখতে পাই স্বপ্নে। তারা আমাকে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে কিভাবে দেখে? এখন বলি, আমার নাম ঠিকানা কেন বলতে চাই না, কারণ আত্মীয়রা যদি জানতে পারে তাদের প্রিয়জনের মৃত্যু আমি আগে দেখেছি, আমাকে অপয়া বা খারাপ কিছু ভাববে। মনে করবে তাদের মৃত্যুর জন্য আমি দায়ী, আমি কালো জাদু বা খারাপ কিছুর সাহায্য নিয়েছি। ঘটনাটা ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন। পারিবারিক কারণে আমি স্টুডিওতে যেতে পারছি না, আর এইগুলো সরাসরি বলার মতো মানসিক শক্তি অর্জন করতে হয়তো আমার আরো 6 বছর লেগে যাবে। আবারও বলছি, আমার নামটা শেয়ার করবেন না। আমি নামটা শেয়ার করলাম না, কিন্তু ঘটনাটা খুবই রহস্যজনক। একটি মানুষ যিনি স্বপ্নে দেখছেন এবং তিনি জানেন যে স্বপ্ন দেখার 20 দিনের মধ্যে কেউ একজন মারা যাবে, এবং তিনি তার নিকট আত্মীয়। স্বপ্নে কোনো সময় চিনতে পারছেন, কোনো সময় চিনতে পারছেন না, কিন্তু আত্মীয় স্বজন যারা মারা যাচ্ছে তারা সবাই 20 দিন আগে তাকে স্বপ্নে দেখা দিচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, মৃত্যুর সময়টায় অপলকভাবে যিনি ঘটনাটি লিখছেন তার দিকেই সবাই তাকিয়ে আছে। কেন? কেন তাকে জানান দিয়ে এই মৃত্যু? কেন এই অস্বাভাবিক তাকিয়ে থাকা? কেন বারবার এই স্বপ্নগুলোতে ফিরে আসা? উনি আসলে অপেক্ষা করছেন আরো একটি স্বপ্নের, আরো একটি মৃত্যুর। কি যন্ত্রণাদায়ক একটা অভিজ্ঞতা! একবার ভেবে দেখুন, যদি আপনার সাথে এরকম ঘটে তাহলে আপনি কি করতেন সেটা জানান আমাদেরকে। আমি চলে যাব আমাদের অতিথির কাছে। আমাদের দুজন অতিথি আজকে আছেন, এবং আপনার সাথে আমি একটু কথা বলি। আমাদের প্রথম অতিথি যিনি, তার সাথে আপনারা দেখবেন, ছবিতে দেখতে পাবেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন। হ্যালো লিসেনার্স, আমি মেহেদি হাসান ফাহিম, মিরপুর থেকে এসেছি। থ্যাংক ইউ রাসেল ভাই ফর গিভিং দিস অপরচুনিটি। তো যে ঘটনাটা শেয়ার করব এটা হচ্ছে 2011 এর দিকে ঘটেছিল। আমি তখন ক্লাস 9-এ পড়তাম স্কুলে। তো একটা কাজিনের বিয়ের ফাংশন ছিল। তো আমি দুইটা ফ্রেন্ডকে আমার সাথে করে নিয়ে গিয়েছিলাম, অর্থাৎ ইনভাইট করলাম যে গ্রামটা ঘুরে আসি। তো ওদেরকে নিয়ে গেলাম, আর অনুষ্ঠান শেষ করে বিকালের দিকে আমরা একটা মানে গ্রাম থেকে একটু পাশে তো বসে আমরা গল্প করতেছি, মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি এগুলা নিয়ে আর কি গল্প করতেছিলাম, কারণ তখন থেকে এখনো মানে এই জিনিসগুলোর প্রতি অনেক কিউরিয়াসিটি থাকে আর কি আমাদের। তো হঠাৎ করে মাথায় আসলো যে আমাদের বাড়ি থেকে একটু দূরে, অর্থাৎ আরেকটা গ্রামে যাওয়ার সময় একটা ব্রিজ পড়ে। আর এই ব্রিজটা সম্পর্কে অনেক কিছু শুনেছি আগে। তো ওদেরকে আমি বলি যে এটা তো এরকম হয়েছিল, আর এখানে হয়তো অনেক মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে। যেহেতু আমি জাস্ট একটা যেটা এক্সাক্ট নিউজ যেটা জানি সেটা হচ্ছে ওইটা নাকি ওভারলোড হয়ে ভেঙে পড়ছিল ব্রিজটা। তো চিন্তা করলাম যে ওখানে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন হয়তো প্যারানর্মাল হয়তো কোনো কিছু ঘটলেও ঘটতে পারে। তো ওদেরকে বললাম, তো ওরা রাজি হলো যে আচ্ছা ঠিক আছে তাহলে আজকেই যাব। তো আমরা গেলাম, যাওয়ার পর যেহেতু মানে হন্টেড কোনো কিছু একটা, তো চিন্তা করলাম যে ফার্স্টে আমরা দিনের বেলা যে দেখি আচ্ছা, এটা দেখতে কিরকম হবে, কারণ রাতের বেলা হঠাৎ করে গেলে যদি কোনো কিছু ঘটে যায়। তো এই চিন্তা করে আমরা একটু আগেই গেলাম। তো যাওয়ার পর আমরা ওখানে যাই। তো ফার্স্টের দিকে আমরা জাস্ট গল্প করতেছিলাম, তখন বিকাল হয়ে প্রায় সন্ধ্যা হচ্ছিল আর কি। তো গল্প করতেছি তো একটা সময় আমরা নিজেরাও টের পাই না কখন মানে রাত হয়ে গেছে, 8টা প্রায় বেজে গেল তখন। তো কোনো একটা কারণে আমরা সেখান থেকে মানে উঠে অর্থাৎ বাজারে যাব। বাজার ছিল একটু জাস্ট দূরে গ্রাম থেকে, সরি মানে ব্রিজ থেকে। তো
ওখানে যাওয়ার পথে আমরা ও ভাইয়া আসলে এখানে একটা কথা বলে রাখা উচিত, সেটা হচ্ছে ওই লোহার যে ব্রিজটা ছিল, অর্থাৎ মানে ভাঙা যে ব্রিজটা ছিল, ওইটাকে আর রিভিল করা হয় নাই। ওইটা প্রায় but খুব উইয়ার্ড ভাবে আর কি ভাঙা ছিল আর কি। আর তার পাশে একটা কনক্রিটের একটা ব্রিজ করা হয় ওইটার কারণে, যাতায়াতের ব্যবস্থার জন্য। আর কনক্রিটের ব্রিজটা হচ্ছে একদম হাইওয়ে রোডের সাথে কানেক্টেড। আর ওইখানে যদি যেতে হয় আমাদেরকে উপরে উঠতে হবে, অর্থাৎ একটু নিচে। তো আমরা উঠার পর কিছুক্ষণ পর খেয়াল করলাম যে সন্ধ্যার দিকে এখানে কিছু দোকানপাট ছিল, দোকানপাটে আলোও ছিল, আশেপাশে অনেকগুলা বাড়িতে লাইট জ্বলছিল, এরকম একটা অবস্থা। বাট তখন আমরা দেখলাম যে মানে আমাদের টোটাল সারাউন্ডিংস একদম ডার্ক, আচ্ছা। একদম টোটালি অন্ধকার ছিল। তো এটা অতটা বেশি মাথায় নিয়ে নাই, কারণ গ্রামের দিকে তো কারেন্ট থাকে না, ইলেকট্রিসিটি থাকে না, এই কারণে অতটা মাথায় নিয়ে নেই। তো আমরা হাঁটতেছি, তো হঠাৎ করে আমাদের পিছন থেকে একটা ছেলে সাইকেল চালায় যাচ্ছিল আর কি। তো ও হচ্ছে মানে একটু যায়, অর্থাৎ প্যাডেল যেটাকে বলি আমরা, আচ্ছা। একটু সামনে যায়, আবার তার মানে সাইকেলটা নিয়ে পড়ে যায় বা চেইন ঠিক করতেছে এরকম। তো একটা সময় একটু ইরিটেট ফিল করলাম যে সে কি আমাদেরকে টিস করতেছে বা এরকম কিছু একটা। তো এই কারণে এটা দেখার জন্য সামনে যাই, বা মানে তাকে জিজ্ঞেস করবো আর কি যে কি সমস্যা কি এই কারণে। তো সামনে যেতে যেতে দেখলাম যে সম্পূর্ণ রোডটাই একদম খালি, সেখানে কিছুই নাই। তারপর টর্চ অন করলাম, আশেপাশে দেখলাম কিছু নাই। তখন ভাবলাম যে হয়তো কোনো একটা বাড়িতে হয়তো ঢুকে গেছে, হয়তো বাড়ি আশেপাশেই হবে এই কারণে। দেন আরো কিছু দূর হাঁটার পর, আচ্ছা এখন হচ্ছে মেইন রোডে আমি ছিলাম একদম ডান পাশে, মাঝখানে একটা ফ্রেন্ড ছিল, ওর নাম ফাহিম। আর একদম বাম পাশে যে ফ্রেন্ডটা ছিল ওর নাম হচ্ছে সৈকত। তো হঠাৎ করে আমরা দেখলাম যে আমাদের মানে বাম পাশ থেকে একটা মহিলা, বয়স মানে বৃদ্ধা এতটুকু বোঝা যাচ্ছিল, বাট অন্ধকারে তাকে আমরা ভালো মতো দেখতে পাচ্ছিলাম। বাট যেহেতু সে একদম মানে আমার যে থার্ড ফ্রেন্ডটা সৈকত ছিল একদম বাম পাশে লেফট সাইডে, ওকে যেহেতু ক্রস করে যাচ্ছিল, তার মানে ও হচ্ছে একদম ফার্স্টে ভালো মতো দেখে। তো তাকে জিজ্ঞেস মানে ক্রস করার সময় একদম যখন কাছে চলে আসলো, বলল যে তোদের অনেক সাহস। তো এই কথাটা জাস্ট সৈকত শুনছে, বাট আমার ফ্রেন্ডও শুনে নাই, আমিও শুনি নাই। তো আবার এই ফাহিমকে বলল যে মহিলাটা কেন এই কথা বলল। তো ফাহিম আবার কথাটা শোনার জন্য পিছনে ঘুরে মানে পাশে বলে যে জি কি বললেন আপনি। ওকেও কথাটা বলছে যে তোদের অনেক সাহস, আচ্ছা। রিপিট করে কথাটা। তো ও একটু নার্ভাস হয়ে যায়, তো বলতেছিল যে আমাকে জিজ্ঞেস করতেছে যে এরকম একটা কথা কেন বললো। তো আমি বললাম যে আচ্ছা যেহেতু এখন তো এসে পড়ছি আর এই কথা যেহেতু বলছে, চল তাহলে জিজ্ঞেস করি যে কেন এই কথাটা বললো। তো আমরা তিনজনই একসাথে পিছনে ফিরি জিজ্ঞেস করার জন্য। বাট পিছনে যখন ফিরলাম, তো ফার্স্ট অফ অল যেহেতু অন্ধকার ছিল, আমরা তো কিছু দেখতে পারতেছিলাম না অতটা ভালো মতো। আচ্ছা। তারপর হচ্ছে টর্চটা আমরা অন করি, অন করার পর দেখলাম যে পুরা রোডই মানে ব্ল্যাঙ্ক, একদম ফাঁকা, কিছু নাই। তো আর যেহেতু উনি বয়স্ক ছিল, এতটুকু যেহেতু বুঝতে পারছিলাম, তো এতটুক আমরা বুঝছি যে এত কম সময়ে জাস্ট 2-3 মিনিটে তার এরকম ডিস্টেন্সটা মানে ক্রস করা পসিবল হবে না, যে আমরা দেখবো না। আচ্ছা। ইভেন ডান পাশ দিয়ে যে রোডটা গেছে, ওই রোডটা হচ্ছে আপনার হাইওয়ে থেকে একটু ঢাল নিচে, তারপর ওই রোডটা দিয়ে যেতে হবে। আর ওই বয়সের সাথে এটাও বোঝা গেল যে তিনি এটা ক্রস করতে পারবেন না, মানে নিচে নামতে মানে এটা পসিবল না। তো ওদেরকে বললাম যে আচ্ছা তেমন কিছুই হয় নাই, আমাদের তো আমরা সবাই ঠিক আছি, জাস্ট যে সুরাটোরা যা যা পারো পড়তে থাকো, আমরা আগাই, এখানে আর সময় নষ্ট না করি। তো এটা বলে আমরা হাঁটতে হাঁটতে, তো বাজারে যাওয়ার আগে একটা ব্রিজ পড়ে, সেটা হচ্ছে আমরা ওই যে গোমতী নদী যেটা বলা, গোমতী নদীর একটা ব্রিজ আছে। তো ওই ব্রিজটা যখন মানে ক্রস করতে যাব, তখন আমরা খেয়াল করলাম যে হাইওয়ে রোডে গাড়ি চলাচল করতেছে ঠিক মতো। আমরা যখন ওই ব্রিজ থেকে যখন আমরা উঠি মেইন রোডে, অর্থাৎ ওই কনক্রিটের ব্রিজের ওখানে যখন উঠি,
তখন থেকে এই পর্যন্ত প্রায় 10 or 15 মিনিটস কোনো গাড়ি ছিল না রোডে। সম্পূর্ণ হাইওয়ে রোডটা একদম ফাঁকা ছিল তখন ঘটনা ঘটছে। বাট আমরা যখন ওই ব্রিজের কাছে চলে আসি তখন দেখলাম যে হ্যাঁ একদম সবকিছু স্বাভাবিক। হঠাৎ আচ্ছা, জাস্ট চোখের পলকেই দেখলাম যে হ্যাঁ সব সবকিছু স্বাভাবিক হয়ে গাড়ি গেছে। ঘোড়া মানে যাই হোক আচ্ছা, সব হচ্ছে। এটাই ছিল আপনার ঘটনা, না আরো আছে? হ্যাঁ, আচ্ছা, তারপর তারপরে? হচ্ছে তারপর আমরা 2 দিন ছিলাম বাড়িতে। তো তারপর আমরা চলে আসি। তার ঠিক 1 বছর পর আমি আবার গ্রামে যাই আচ্ছা, কোনো একটা কারণে। তো গ্রামে যাওয়ার পর বিকেলের দিকে আমার একটা কাজিনকে নিয়ে ওই ব্রিজটার বিপরীত সাইডে যেখানে যাওয়া হয় নাই ওখানে আবার গেলাম। তো যাওয়ার পরে ওই ব্রিজটা আসলে কেন উইয়ার্ড বলেছিলাম যে উইয়ার্ড ভাবে ভাঙা, এটা স্টার্টিংটা ভাঙা আর এন্ডিং পয়েন্টটা ভাঙা, বাট মাঝখানে 2টা পিলার মানে মাঝখানে একটু ওয়ে, এটা হচ্ছে আপনার মানে স্ট্যান্ড এখনো আছে ঠিক মতো, বাট 2 পাশ নাই নাই না। আপনি তো ছবিটা দেখাইছেন, তখন আমি ছবিটাও দেখলাম। জি। তো আমরা ওই পাশ থেকে আমি কাজিনের সাথে বললাম যে দেখি আচ্ছা চলো আমরা আমাদের এইমটা চেক করে দেখি কার এইম কত ভালো। তো ওইখানে ইট ছিল, ইট নিয়ে আমরা শো করতেছিলাম যে কার এইম কত ভালো হয়। তো এইভাবে মজা টজা করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তো আমার কাজিনটার হচ্ছে বাসা থেকে ফোন আসে যে মানে ওকে যেতে হবে। তো আমি বললাম যে আমার তো যেতে লেট হবে, তুমি যাও। তো ওকে পাঠিয়ে দিলাম। এখনো ঠিক এবারও প্রায় 7টাও না 8টা এরকম হবে, 7:30 8টা নিয়ারলি এরকম একটা টাইমে। তো আমি ওই কনক্রিটের যে ব্রিজটা আছে ওইটার উপরে মানে রেলিংটার উপরে বসে ফোনে কথা বলতেছিলাম। তো হঠাৎ করে পিছন থেকে কিছু একটা এসে পড়লো পিঠের উপর। আচ্ছা, তখন মনে হয়েছে যে হয়তো কোনো পাখি টাকি, যেহেতু অন্ধকার ছিল হয়তো এসে হয়তো ধাক্কা লাগছে বাই চান্স বা এরকম কিছু একটা। তো এটা আমি ফার্স্টে গায়ে নিই না, আবার ফোনে কথা কন্টিনিউ করতে থাকি, আবার এসে পড়ে। বাট এই সময় একটু অনেক হার্ডলি মানে এসে পড়ে আর কি, যার কারণে আমি একটু রেগে যাই। রাগার পর ফোনটা কেটে আমি পিছনে তাকাই, তাকানোর পর দেখলাম যে কোথাও কিছুই নাই, মানে সবকিছু একদম নর্মাল। তো এবার চিন্তা করলাম যে প্লেসটা একটু চেঞ্জ করি। আচ্ছা, এটা ভেবে জাস্ট রেলিংটা থেকে নামলাম, নামার পর 2টা পা ফেলছি জাস্ট এরকম, আর একটা ইট অর্থাৎ আমাকেই এম করে মারা হয়েছে, বাট আমি ওখান থেকে সরে যাই, যার কারণে ইটটা যে একদম ব্রিজের উপর পড়ে। আচ্ছা, ওইটা আমার চোখে পড়লো। তখন আমি বুঝলাম যে এটা আসলে ইট ছিল, অর্থাৎ ইটের টুকরা ছিল। তো এটা ভেবে মানে তখন একটু মানে নার্ভাস যে এরকম তো বিকালবেলা করছিলাম, এখন এটা কি হচ্ছে, ফিডব্যাক নাকি এরকম কিছু একটা। তো টর্চ অন করে ব্রিজের দিকে মারি। তখন যেটা দেখলাম সেটা হচ্ছে সে 3 ফিট হবে হাইটটা, এরকম একটা শ্যাডো গ্রে কালার। আচ্ছা, এটা হচ্ছে ওই যতটুকু বেজ এখনো স্ট্যান্ড করতেছে, ওইটার হচ্ছে আপনার ডান পাশ থেকে বাম পাশ, বাম পাশ থেকে ডান পাশ, এরকম হচ্ছে ছোটাছুটি করতেছে, হাঁটাহাঁটি করতেছে এরকম। আচ্ছা, তো এটা দেখার পর মনে হচ্ছিল যে কিছু একটা হয়তো উপরে ভর করতেছে, বা মানে নিজের সেন্স থেকে অচেতন হয়ে যাচ্ছিলাম এরকম একটা। তো এখানে হচ্ছে আমরা যে পাশ থেকে আমরা ইট ছুড়ি, যে পাশ থেকে শেষ, এটার হচ্ছে ওইখান থেকে একটা বট গাছ উঠে আপনার কনক্রিটের ব্রিজটাকেও মানে রেলিং একটা পাশ ঢাকা, পুরনো একটা বট গাছ ছিল। তো হঠাৎ দেখলাম যে আমি ওইখানে চলে আসছি। আসার পর মানে সাডেনলি ডিসকভার করলাম যে না, আমি তো এখানে চলে আসি, কিভাবে আসলাম বা কিছু মাথায় আসতেছে না, যে এটা তো একদম অনিচ্ছাকৃত ছিল, এখানে তো আসতে চাই নাই। তো একটু সামনে দেখলাম যে একটা লোক দাঁড়িয়েছিল। তো উনি আমাকে মানে চোখ দিয়ে ইশারা করতেছে যেন আমি উপরের দিকে তাকাই, বটগাছটার দিকে যেন আমি তাকাই। আচ্ছা, তো এটা জাস্ট একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল, বাট কিভাবে সেটা জানি না, কারণ হচ্ছে অন্ধকার ছিল। ইভেন আমি নিচ থেকেও কোনো টর্চ মারি নাই তাকে দেখার জন্য, বাট তাকে আমি দেখতেছিলাম, জাস্ট তাকে। তো আমি উপরে তাকালাম, বটগাছের উপরের দিকে তাকালাম। জাস্ট তখন মনে হচ্ছিল যে আমরা যখন সেন্সলেস হয়ে যাই
হুম, তখন চোখের পলক যেরকম স্লো হয়ে যায়, হুম, অনেকটা এরকম, মানে এরকম হয়ে যাচ্ছে চোখের পলকটা, মানে নর্মাল ছিল না, এটা বুঝতেছিলাম। আর হচ্ছে ঠিক চোখটা বন্ধ হওয়ার যখন মানে অল্প একটু বাকি থাকে পুরোপুরি বন্ধ হইতে, তখন দেখতেছি যে একটা ডালে ব্ল্যাক, একদম কালো কিছু একটা বসে আছে। আর তার চোখ দুটো জাস্ট বোঝা যাইতেছে যে রেড কালার, আচ্ছা এরকম কিছু একটা বোঝা যাইতেছে। আর আলো ছুটছে, এরকম একটা ব্যাপার আর কি। আচ্ছা তো এটা দেখার পরে যে মানে কি করব কিছু বুঝতেছি না, তো চিন্তা করলাম যে ফোন বের করি, ফোন দেওয়ার ট্রাই করি কাউকে, হয়তো এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারবো যদি ফোনে কানেক্টেড থাকি কারোর সাথে। আচ্ছা তো ফোনটা বের করলাম, যেটা দেখলাম এখানে একটা উইয়ার্ড একদম, সেটা হচ্ছে ফোন ওপেন আছে, বাট কোনো নেটওয়ার্ক মানে দুইটা ফোন ছিল, দুইটা ফোনের ডিসপ্লে একদম ব্ল্যাঙ্ক, আচ্ছা একদম পুরোপুরি ব্ল্যাক, জাস্ট আলো জ্বলতেছে এরকম। তো পকেটে ঢুকাই, এখন কি করব বুঝতেছি না। তো চিন্তা করলাম যে বাড়ির দিকেই যাই, এখন তো কি করার আছে। তো 2-3 মানে কদম ফেলার পর যেটা দেখলাম, এটা মানে এতক্ষণ যা হয়েছে হয়েছে, বাট এইটা সবচেয়ে বেশি উইয়ার্ড লাগছে। সেটা হচ্ছে গত বছর, অর্থাৎ 1 বছর আগে যখন আমরা আসছিলাম, 10 to 15 মিনিটস যেরকম ঘটনা ঘটার সময় হাইওয়ে রোড একদম ফাঁকা ছিল, কোনো গাড়ি ছিল না, এবার সেম, একদমই সেম। আচ্ছা ওইখানে কোনো গাড়ি, সিএনজি কিচ্ছু নাই, ইভেন একটা মানুষও নাই, কোনো আলো নাই, এরকম জাস্ট মোবাইল থেকে ওই যে আলোগুলা বেরোচ্ছে ওইটাই। তো আমি যাচ্ছি হাঁটার, মানে আস্তে আস্তে হাঁটার ট্রাই করতেছি, তখন পিছন থেকে হঠাৎ মানে একটু বাতাসের শব্দ আসলো, তারপর বলল, মানে একটা কণ্ঠে বলল যে তোর আসলেই অনেক সাহস। সেই একই কথা। সেই একই কথা, বাট এবার একটু এক্সটেন্ড করা হয়েছে যে তোর আসলেই অনেক সাহস। হুম হুম তো এটা একবার বলে, তো বলার তো আমি তখন একটু চিন্তা করতেছিলাম, মানে যে এখানে তো যেহেতু আমাকে ক্ষতি হবে এরকম কোনো কিছু আমাকে জানাচ্ছে না, মানে এই কারণে একটু কনফিডেন্স ছিল যে না, খারাপ কিছু হয়তো হবে না, জাস্ট এমনিতেই হয়তো আসছে, এই কারণে ভুল হয়েছে, এটাই। তো এটা চিন্তা করতে করতে আমি হাঁটতেছি। তো দেখলাম যে কিছুক্ষণ যাওয়ার পর দূর থেকে দেখতেছি যে আলো আসতেছে, অর্থাৎ গাড়ি চলতেছে আর কি, গাড়ি ঘোড়া চলবে এরকম একটা অবস্থা, মানে গাড়ি আসতেছে বোঝা যাচ্ছে। তো পিছনেও তাকালাম, আবার পিছন থেকেও দেখতেছি যে গাড়ি আসতেছে, অর্থাৎ আচ্ছা চলাচল করছে, কিন্তু ব্রিজটা ফাঁকা, কনক্রিটের যে ব্রিজটা ছিল ওটা ফাঁকা। তো চিন্তা করলাম যে মানে তখন তো মাথায় কিছু আসতেছে না, হুম হুম জাস্ট হাঁটতেছি আস্তে আস্তে। কিছুক্ষণ পর মনে হলো যে পিছনে, মনে হলো না, মানে পিছনে বিড়াল ডাকছে, অনেক হুম হুম বিড়াল ডাকছে, আর মানে অনেক বুইয়ার শব্দগুলো আসতেছে। তো আর মানে মনে হচ্ছিল যে অনেক ঝড় তুফান হচ্ছে আর কি, পিছনে পিছনে জাস্ট, সামনে কিছু না। তো অনেক কষ্টে মানে যেটা ডিটারমাইন ছিলাম যে পিছনে তাকানোই যাবে না, পিছনে মানে কোনোভাবেই তাকানো যাবে না। তো এটা ভেবে মানে হাঁটতে হাঁটতে গ্রামে চলে, মানে বাসার দিকে চলে আসি। তো এরপর আর যাওয়া হয় নাই আর কি। তো ওকে এটা আপনার ঘটনা ছিল। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাকে মেসেজ পাঠিয়েছেন, সেই মেসেজগুলো পড়বো, তবে তার আগে আপনাদের একটা নিউজ জানিয়ে দিতে চাই। আর সেই নিউজটা হচ্ছে যে আপনারা সবাই ভূত এফএম যারা কানেক্টেড আছেন তারা সবাই শুনেছেন যে ফ্রাইডে দ্য 13th মানে কি, এবং 13 নাম্বারের সম্পর্কে আপনাদের অনেকেই জানা আছে, এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এই সংখ্যাটাকে দুর্ভাগ্যজনক মনে হয়। এবং ফ্রাইডে দ্য 13th কি আপনি বলবেন হয়তো এটা শুধু একটা কোনো একটা মাসের দিন, কিন্তু যে সমস্ত মাসে ফ্রাইডে 13th থাকে সেই সমস্ত মাস সম্পর্কে পশ্চিমা অনেক ধরনের ধারণা আছে, সেগুলোকে আপনি ভুলও বলতে পারেন, যে মানে ব্যাখ্যাতীত অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো আমাদের দেশে এভাবে ধরা হয় না, কিন্তু পশ্চিমা দেশে তারা এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি সুপারস্টিশন বলতে পারেন, এবং যে কোনো কিছু বলতে পারেন। সেই প্রসঙ্গে না যাই, আমি যে প্রসঙ্গে যাচ্ছি যে ফ্রাইডে 13th অনেকে মনে করেন যে এই দিনে অনেক কিছু ঘটে, অনেক ভয়ঙ্কর কিছু ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট হয়, তারপরে দুর্ভাগ্যজনক একটা টাইম, অনেক কিছু
এরকম। কিন্তু আমি আপনাকে যে নিউজটা দিতে চাই সেটা হচ্ছে ঢাকায় এখন ফ্রাইডে 13 নামের একটা জায়গা আছে এবং এটি একটি হরর স্কেপ রুম এবং আপনি যেখানে সত্যি সত্যি আপনাকে ভূত এসে ভয় দেখাবে এরকম একটা ব্যাপার। এবং এটা এমন একটা জায়গা এবং যেখানে আপনার সবকিছুই মনে হবে যে খুব বাস্তব, খুব রিয়েল মনে হবে সবকিছু। এই ফ্রাইডে 13 স্কেপ রুম হলো ডে টু গেমের 4টি গেমের মধ্যে একটি গেম, যেটি যমুনা ফিউচার পার্কে অবস্থিত এবং তাদের কোম্পানি একটি মোটো আছে, ডে টু গেম ওয়ান্স অ্যান্ড ইউ উইল কাম ফর মোর। এবং এটা হচ্ছে তাদের মোটো এবং আপনি ডেয়ার টু গেম একবার খেলবেন এবং আপনি আবারও আসবেন, সবাই আসবেন। ডেয়ার টু গেম সম্পর্কে সমস্ত তথ্য আপনি কিন্তু রেডিও ফুর্তির পেজেই আপনি ভিজিট করলে পেয়ে যাবেন, which is www.facebook.com/radio.furti। তো আপনি এখানে গিয়ে ইউ ক্যান চেক ইট আউট অ্যান্ড আমরা সেই যতক্ষণ আপনি চেক করবেন ততক্ষণে ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরতে চাচ্ছি আপনাদের মেসেজ সহ। সেই পর্যন্ত আমার সঙ্গে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি 88 FM অ্যান্ড রেডিও ফুর্তি। Bhoot FM. The night comes alive with Grammingphone. Yes. The night comes alive with Grammingphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এবং আমি দেখতে পাচ্ছি রেজাউল খান বাবু আমাদের লিখেছেন যে রাসেল ভাই আপনি কেমন আছেন, সবসময় ভালোর দলে, খুলনা থেকে শুনছেন তিনি। আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে এবং আশা করছি আপনিও তাই আছেন। মনির হোসেন রানা আমাকে লিখেছেন, হাই রাসেল ভাই, মাস্টারপাড়া থেকে শুনছি অ্যাপ দিয়ে, অনেক ভয় লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সুলতানা পারভিন লিখেছেন ভূত এফএম রক্স। এমডি সাব্বির হোসেন রমজান আমাদের লিখেছেন কালকে পরীক্ষা, এখন শুনছি, দোয়া করবেন। এখন তো পড়াশোনা করা উচিত ভাই, এখন তো শোনাটা খুব মানে আপনার নিজের জন্য খারাপ হচ্ছে। ইমারাত অর্ণা আমাদের লিখেছেন যে ভূত এফএম রেডিও ফুর্তিতে ভূত এফএম তিনি শুনছেন। আচ্ছা, এখন তিনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার মনে হয় শুনতে পাচ্ছেন আপনি আমাদের। এছাড়াও আলামিন খান লিখেছেন এবং তিনি বলছেন যে আজকে খুব ভয় পেতে চাই, আমিও খুব ভয় দিতে চাই, না হলে আর কি লাভ বলেন। রুমান সাদিক মিতু আমাদের লিখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল থেকে তিনি শুনছেন। এছাড়াও এমডি মেহেদি হাসান বগুড়া থেকে তিনি শুনছেন আমাদেরকে এই মুহূর্তে। এছাড়াও এম এস শান্ত তিনি বলছেন যে তিনি আমাদের লিখেছেন এখানে। ফাহিম মাহতাব আমাদের লিখেছেন যে আমি ফাহিম যশোর থেকে শুনছি। সৈকত চৌধুরী লিখেছেন যে ফার্স্ট স্টোরিতে অনেক ভালো ছিল। শামসুদ্দোহা সজীব লিখেছেন ভয়ের জগতে চলে আসলাম ভাইয়া, রাজশাহী থেকে শুনছি। শাহ মাহাদি আমাদের লিখেছেন সুনামগঞ্জ থেকে শুনছি। এছাড়াও তানজি আহমেদ আমাদের শুনছেন এই মুহূর্তে, ফার্স্ট কমেন্ট করেছেন তিনি। রোহিত খান আমাদের অ্যাপ দিয়ে শুনছেন। এমডি রেশাদ খান এসএসসি তা এক্সাম লিখেছেন, তারপরেও শুনছেন তিনি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও তৌফিক রহমান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আতিফ এছাড়াও আছেন আমাদের সাথে স্নিগ্ধা রিন্তু পারভিন আমাদের সঙ্গে আছেন, না রিনুফা পারভিন আমাদের সঙ্গে আছেন। নূর ইসলাম জনি আমার সঙ্গে আছেন। শাফিন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। সবুজ এছাড়াও আছেন সুমাইয়া মিশুক। এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি এমডি সাব্বির হোসেন রমজান আমাদের সঙ্গে আছেন। সৈকত এছাড়াও আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি বেইল খান আছেন, আরো অনেকেই আছেন। আমাদের যে রেডিও ফুর্তির পেজটা সেখানে দেখতে পাচ্ছি যে দীপু রয় তিনি অ্যাপ দিয়ে শুনছেন। কোথা থেকে শুনছেন ভাই এটা একটু জানাবেন কাইন্ডলি, কারণ অ্যাপ দিয়ে শুনছেন মানে মেবি আপনি দেশের বাইরে থেকে শুনছেন। আব্দুল আওয়াল আছেন আমার সঙ্গে আছেন আকিব জাওয়াদ তুর্য। এছাড়াও আমার সঙ্গে আছেন এস কে জুনায়েদ হোসেন জুবায়েদ। হসপিটাল লাশের ঘটনা আজকে আছে এবং কিছুক্ষণের মধ্যে সেটা শোনানো হবে আপনাকে। সুতরাং একটু ধৈর্য ধরতে হবে ভাইয়া। আমি তো বলি যে রাত যত বাড়ে তত বেশি ঘটনার ভয়াবহতা বাড়ে, সো একটু ধৈর্য ধরতে হবে। শামীম মজুমদার আছেন আমার সঙ্গে আছেন রাজু আহমেদ রাজ, যশোর থেকে তিনি শুনছেন, অ্যাপ দিয়ে শুনছেন, অ্যাপের ছবি আপলোড করেছেন, অ্যাপের স্ক্রিনশট আপলোড করেছেন আর কি। এমডি বাহাদুর খান আছেন আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আনিহা সিমরান, এবং তিনি বলছেন যে ইমেইলের স্টোরিটা খুব ভয়ঙ্কর। হ্যাঁ, আমার কাছে খুব ভয়ঙ্কর
ভালো লেগেছে। ভাবুন খালি তার সিচুয়েশনটা, তাহলেই বুঝতে পারবেন কেমন লাগে। সাবিয়া ইসলাম তমা আমার সঙ্গে আছেন এফটি মনির আহমেদ, এছাড়াও এমডি মেহেদি আমার সঙ্গে আছেন, প্রীতম মিত্র আছেন বরিশাল থেকে, রামিসা খন্দকার আছেন আমার সঙ্গে এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন এই মুহূর্তে। কোথা থেকে ভাইয়া জানাবেন। ওয়েস প্রিন্স আশরাফ আমার সঙ্গে আছেন, মোবারক হোসেন আছেন, এছাড়াও আছেন দেখতে পাচ্ছি ওয়ালিউল্লাহ খান অভি আছেন আমার সঙ্গে, এমডি রাজু আহমেদ, এমডি শাহিনুর ইসলাম সুমন, এক উইক পর আবারও ব্যাক করলাম। আমার সঙ্গে আছেন তাহসান খান নয়ন, এছাড়াও আছেন আমার সঙ্গে রবিউল ইসলাম আছেন, সোহাগ অ্যাপ দিয়ে শুনছেন, অ্যাপের ছবি আপলোড করেছেন। মামুন হুসাইন আছেন আমার সঙ্গে আছেন শেখ মোহাম্মদ সাইদ, এছাড়াও আছেন এমডি নয়ন হাসান সহ আরো অনেকে। তিনি অবশ্য কমপ্লেইন করেছেন তার কমেন্ট শোনা হয় না, কমেন্ট পড়া হয় না, আজকে কিন্তু পড়ে ফেললাম। সো আশা করছি আপনি ভালোই আছেন এবং খুশি হয়েছেন। তো যাই হোক, ঘড়িতে সময় রাত 12:40, এখন সেটা 41 হয়ে গেল। তো এই মুহূর্তে আমি একটা অডিও ক্লিপ প্লে করতে চাই আপনার জন্য। তবে একটা কথা বলি যে আপনারা যখন দেশের বাইরে থেকে আসে, অনেকেই বলেছেন যে হ্যাঁ এগুলো কি দেশের বাইরে থেকে আসে নাকি। তো হ্যাঁ, দেশের বাইরে থেকে আসে এবং আপনি যিনি ঘটনা বলছেন তার ভিডিও যদি দেখতে চান তাহলে আপনি আমাদের পেজ চলে যান www.facebook.com/bhutfm.russell এবং সেখানে গিয়ে আপনি কিন্তু এই ভিডিওটা দেখতে পারবেন, যিনি পাঠিয়েছেন তার ভিডিও দেখতে পারবেন। সুতরাং সেখানে আপনি গেলেই সেটা জানতে পারবেন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনি যদি আমাদেরকে ইমেইল করতে চান তাহলে আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। আমি আরো একবার বলছি, আমরা একটা স্পেশাল এপিসোড আয়োজন করছি, যে স্পেশাল এপিসোডে শুধুমাত্র ইমেইল এবং শুধুমাত্র অডিও ক্লিপ দিয়ে করা হবে। আমি চাই যে আগামী সপ্তাহের মধ্যে আপনি পাঠান, এরপরে পাঠালে আর সেটা করা সম্ভব হবে না, কারণ এই মাসে আমরা 3rd উইকে সেটা করতে চাই ইনশাল্লাহ, অথবা 4th উইকে, না 3rd উইকেই ইনশাল্লাহ করব। তো সেজন্য আমি চাই যে আপনি পাঠাবেন আপনার ঘটনা। আর এখন যেটা করবো সেটা হচ্ছে ছোট্ট একটা বিরতি নিব, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমার সঙ্গেই থাকবেন। বিরতি না, সরি, আমি যাবো ইমেইল অডিও ক্লিপে, রাইট, অডিও ক্লিপে যাবো এবং তারপর একটা বিরতি এবং তারপরে ফিরে আসবো। সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি, এরিয়া এফএম এন্ড গো ফুর্তি। আসসালামু রাসেল ভাই, আমি সৌদি আরব থেকে বলতেছি। আরেকটা ঘটনা খুব মনে পড়ছে ছোটকালে। তো এই ঘটনাগুলো ওই সময় হইতো, তখন এই ধরনের শেয়ার করার কোনো প্ল্যাটফর্ম ছিল না, তার জন্য শেয়ারও করা হয়নি কারোর সাথে। তো এখন কিছু কিছু ঘটনা, ছোট ছোট ঘটনা মনে পড়তেছে, সেটাই শেয়ার করতেছি। সে ছোটকালে, তখন আমার বয়স 7-8 বছর বয়স, সে সময় অভ্যাস ছিল একটা গ্রামে গিয়ে আম কুড়ানো। তোমরা আমি বন্ধু বান্ধবরা মিলে আমাদের বাড়ি থেকে আমার ভাই আমি বের হইতাম, কারো বন্ধু বান্ধব পাইতাম আশেপাশে আমাদের বয়সী। ওই দিন সে সময় নামাজ পড়তাম না, আমরা সবসময় নামাজ পড়তাম, সবাই নামাজ পড়তে চলে গেছে। তো সকালবেলা ফজর নামাজের পরে সঙ্গে সঙ্গে সূর্য ওঠে নাই, তো পরে সূর্য ওঠে। তো ওই সময়টা একটা সময় আছে, ওই সময় সবকিছু কেমন চুপ হয়ে যায়, কোনো সারা শব্দ নেই। এই সময়টা তাহলে একটু পরে আমার সবকিছু ঠিক হয়ে যায়, আমি এখনো খেয়াল করে দেখি। তো ওই দিন আমি বেরোইছি, এরকম কোনো সারা শব্দ নাই, আমি কোনো বন্ধু বান্ধব পাইলাম না, আমি নিজেই একা একাই যাই। আমাদের মসজিদের এলাকাটা এমনিতে ভয় পেলাম ওই সময়, অনেক জঙ্গল, তারপর তিনটা বড় স্থান। এরপরও গেছে আমের নেশায়, চাই যদি 1 লাখ বেশি আম পাই এই আশায়। আমাদের ওই মসজিদ পার হয়ে একটা বাড়ি আছে, ও মেইন রোড থেকে একটু ভিতরের দিকে হয়, 200-300 ফিট ভিতরে ওই বাড়িটা আছে। পাশে সে পুকুরের পাশে রাস্তা দিয়ে ওই বাড়ি থেকে যাচ্ছি, ওদের বাড়ি সামনে দিকে আম গাছ আছে। আমি ভাবছি ওই সময় কেউ যায় নাই এখনো, গেলে আমগুলা পাবো। তো আমি সামনের দিকে তাকাই গেছি, দেখতেছি যে আরো 3-4টা মেয়ে দেখা যায়। ওদের বাড়ির পিছনে একটা মহল্লা আছে, ওই মহল্লার মেয়েরা মনে হয় বের হয়েছে। তো ওই মহল্লার লোকজন একটু গরিব ছিল, ওরা বের হয়েছে। ওদের মানে কাপড় চোপড় দেখলে বোঝা যায় যে ওই মহল্লারই মেয়ে মনে হয়। তো বের হয়েছে, ওরা টোকায় আম করেতে বেরিয়েছে। আমি এই ভাবনা ইয়ে নেই, আমি আগাইতেছি বাড়িটা দিয়ে। বাড়ির সামনে 2-3টা আম গাছ আছে, আমি যাচ্ছি ওদিকে। ওই বাড়ির সামনে আমি দেখেছি মেয়েগুলা, এগুলা স্বাভাবিক এমনিতে দেখি সবসময় এক ধরনের। তো আমি দেখেছি এগুলা চুল বা চারু করে বেঁধে দেওয়ার মতো খোপা করা, ওরা যে দাঁড়ায় আছে কিভাবে জানি। আর
আমরাই অঙ্কুরাই নেমে থাকি, আমরা যে কজন থাকি একসাথেই থাকি। ওরা দেখি একটা দেখি এক জায়গায়, আরেকটা দেখি আরেকটু ফাঁকে, আরেকটা আরেকটু ফাঁকে। ওই বাড়ির সামনে একটা ঘর ছিল, কাঁচা ঘর। ওই ঘরে কেউ থাকতো না, কেমন বানাইছিল ওরা, ওই এখন তো পরিত্যক্ত। আমরা রান্নাটা গেলাম, ওইগুলো ভেঙে গেছে। তাহলে ভিতরে আরেকটা মেয়ে, ওই ধরনের মেয়ে। আমি আগাই গেছি, আম গাছটার কাছাকাছি এসে পড়ছি, তখন দেখি ওই মেয়েটা যে দেখা যায় পিছনের লেজের মতো দেখা যায়। আমি বলি, কি রে, লেজের মতো কেন দেখা যায়, এটা কি? এদিকে তাকাইছি, ডান দিকে খটকা লাগছে, আমি তাকাইছি যে ওই মেয়েগুলাও তখন আমার দিকে তাকাইতেছে, রীতিমতো আগাই দিচ্ছে, খটকাটা আমার দিকে আগাই দিচ্ছে। হাঁটতেছে আমার ভাবে হাতে ধরে, সেগুলি কিছুটা লাফায়, মানুষের মতো হাঁটতেছে না, লাফায়। আমি কি তো মনে হয় অন্য কিছু, হয়তো ওরা ছিল খবরের বিপদে ঘটতেছি। তারপর ছোটবার ভাগা পালায় যাওয়া, দৌড় দিছে আমার ওই রবি রোডটা পুকুর পার করে, আমি রোড তার ওই পাশে আমার বন্ধু বসে। বাড়ির ভিতরে ঢুকে পড়তে পারি, তাহলে প্রায় ইনশাল্লাহ আমি বেঁচে যাবো, আমার কোনো বিপদ হবে না ইনশাল্লাহ। তো আমি এই চিন্তা করে দিছি দৌড় সামনের দিকে, দৌড় দিছি। তো সেই রাস্তা আমরা সবসময় বাইরে যাই, আছি, খেলাধুলা করি, কতক্ষণ ধরে যাই। আর আমি আমি সেই স্পিডে দৌড়াতে পারতেছিলাম, চলতেছিলাম ভারী রাস্তা সেখানে। আমি জানি রাস্তা মেইন রোডটা পার হইতে পারলে, পুকুর পারে এসে পড়ছে, এই মেইন রোডটা পার হইতে পারলে আমি ঢুকতে পারলে গেছে। আর এদিকে দেখি ওগুলি আমার পিছনে লাফায় লাফায় গাইতেছে। আমি খুব কষ্টে, আমার ভয় পাইতেছি, শরীরে ঘামে ভিজে গেছে। আমি খুব কষ্টের দৌড়াই মেইন রোডের কাছাকাছি এসে গেছে। তখন আমি তাকে দেখে রিক্সা, আমাদের পরিচিত রিক্সা, সে আমরা ভাই করে ডাকি তাদের, আমারও সে দেখছে, আমাকে দেখে সে বলতেছে, তুমি এই ভোরবেলা কই বেরিয়েছো, তুমি হয়তো ঘামছো কেন, তুমি কোথায় গেছিলা? আমি ওর ভাই করে বলতে পারবো না। তখন ভাই আমি খুব ভয় পেয়েছি, কিছু দেখছো নাকি? সে আমার বলছে, হ্যাঁ আমি কি দেখছি আমি বলতে পারি না, আমি ভয় পেয়েছি। তো বললো আচ্ছা ঠিক আছে, তুমি আসো আমার সাথে, মানে বাড়িতে, ঘর বাড়িটা পৌঁছায় দিই। তারপরে আমি তো বাড়িতে গেলাম। এরপরে তখন মানে স্বাভাবিক হয়ে গেল, মনে তো কিছু কি ছিল, এত ভয় যে পাইছিলাম, স্বপ্নের মতো মনে হইতেছিল। তারপর বাড়িতে গেলাম। এরপরে তো এই জিনিসগুলো আসলে তখন ওই সময় বয়সও কম, বুঝতেও পারি নাই যে কি হয়েছে, আসলে কি দেখছি, কি হইতো ওই দিন আমার সাথে, ভুলেই গেছিলাম। তো এখন এই আপনার ভূত এফএম শুনে শুনে তখন মনে হয় একটা করে ঘটনা। তো এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। তাহলে খোদা হাফেজ। To get the exclusively on FusionBD.com. Mood FM. The night comes alive with Graminphone. The night comes alive. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM, আমি রাসেল আছির সাথে, এবং আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। চমৎকার একটা ঘটনা শুনলাম সৌদি আরবের, এবং তারা চাইলে আমাদের যে ভূত এফএম যে পেজ, সেই পেজে একটু স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পাবেন সেই ভিডিওটা এবং তার সম্পর্কে জানতে পারবেন। তো এখন যেটা করব সেটা হচ্ছে পরবর্তী ঘটনায় যাব। তবে তার আগে জানাই, যদি আমাদের ইমেইল পাঠাতে চান, যেটা নিয়ে আমরা একটা স্পেশাল এপিসোড করতে চাই, শুধুমাত্র ইমেইল এবং আপনাদের পাঠানো অডিও ক্লিপ দিয়ে চেষ্টা করবো একটা এপিসোড করার। সেজন্য আমাদের প্রচুর ঘটনা দরকার, কারণ অনেক ঘটনা থেকে বাছাই করে সেরা ঘটনাগুলোই আমরা আপনাদের সামনে নিয়ে আসি। তো সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে ঘটনা পাঠাতে হবে। যারা এর আগে ঘটনা পাঠিয়েছেন তাদেরকেও রিকোয়েস্ট করবো ঘটনা পাঠান। যারা চমৎকার ইমেইল পাঠান এবং যাদের ইমেইল এর আগে প্রচারিত হয়েছে তারাও পাঠাবেন ইনশাল্লাহ, এবং যারা নতুন শুনছেন তারাও পাঠাবেন আশা করব। তো এখন যেটা করব সেটা হচ্ছে একটা ঘটনায় যাব। আমাদের নতুন একজন অতিথি আছেন, তার কাছ থেকে একটা ঘটনা শুনবো, তারপর একটা চমৎকার ইমেইল আছে, সেই ইমেইলটা আমি পড়বো। তো চলে যাই ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো রাসেল ভাই এন্ড হ্যালো লিসেনার্স, আমি এমডি শিমুল মন্ডল ফ্রম টাঙ্গাইল। জি। তো আমার ঘটনা আসলে মানে ঘটনাটা শুরু হয় আমার জন্মের পরের থেকেই। তো ঘটনার শুরু হচ্ছে আমার জন্মের পরের থেকেই। তো মানে ঘটনাটা আসলে ওই জায়গা থেকে শুরু হয়েছে। আমি প্রথমে থেকে না বললে আসলে ঘটনাটা ওইভাবে আপনি বলেন, বোঝা যাবে না।
তো আমার জন্ম হয়েছে 2000 সালে জন্ম হয়েছে। তো জন্মের পরে আপনার 6-7 মাস তেমন কোনো সমস্যা হয় নাই। জন্মের পর আমার আব্বু হচ্ছে আর্মি চাকরি করে ছিল রাজশাহী ক্যান্টনমেন্টে। আমরা জায়গার নাম উল্লেখ না করি, হ্যাঁ? ও আচ্ছা, ঠিক আছে। তো ক্যান্টনমেন্টে ছিলাম। ক্যান্টনমেন্টে থাকার পরে আমার আব্বু বিকেল বেলা একদিন আমাকে নিয়ে বের হয়েছে, মানে ঘুরতে বের হয়েছে। তো দেখতে মানে খেয়াল করতেছে যে আমি রাস্তার পাশে একটা জঙ্গল ছিল, তো আমি জাস্ট মানে জঙ্গলের দিকে যাইতেছি, কারণ ছোট অবস্থায় তখন তো কথা বলতে পারতাম না, 6-7 মাস বয়স। তো জঙ্গলের দিকে ইশারা করে নিয়ে যেতেছি। তো আব্বু এটা তেমন একটা গুরুত্ব দেয় না, চলে যায় ওই জায়গা থেকে, আমাকে নিয়ে চলে যায়। পরবর্তী 2-3 দিন আবার সেম ঘটনা, আমাকে নিয়ে বের হলেই আমি জাস্ট ওই রাস্তার দিকে মানে ওই জঙ্গলটার দিকে যেতে যাচ্ছি। তো মানে লাস্ট যেদিন হয়েছে, তো ওই দিন আব্বু বাসায় আসার পরে মানে আমাকে নিয়ে বাসায় আসছে, তারপরে আমি প্রচুর কান্নাকাটি করতেছি, মানে কোনোভাবে সে কান্না থামানো যায় না, ছোট ছিলাম। তো আব্বু আম্মুর সাথে ঘটনাটা শেয়ার করলো যে এরকম এরকম হয়েছে। তো আম্মুর মানে নিয়ে আব্বু গেল যে তাহলে একটা হুজুরের কাছে দেখাই, হুজুর কি বলে। তো হুজুরের কাছে নিয়ে গেছে, তখন আমি স্টিল কান্না করতেছি। ওই অবস্থায় আমাকে হুজুরের কাছে নিয়ে যায়। মানে আশ্চর্যের বিষয় হইতেছে যে হুজুরের কোলে যাওয়ার পরে আমি একদম চুপ, যেন মানে আমার কোনো কিছুই হয় নাই। তো হুজুর বলল যে এটা তেমন কোনো সমস্যা না, ওরে জাস্ট একটা জিনে হয়তো আসর করছে, যার কারণে ও এরকম কান্নাকাটি করতেছে। তো তখন হুজুর আমাকে একটা তাবিজ দেয়। আচ্ছা, সেই তাবিজটা মোটামুটি আমার কাছে 10 বছরের মতো ছিল। তখন তেমন কোনো সমস্যা হয় না, আর ছোট ছিলাম, অতটাও মানে বুঝতেও পারি নাই যে এরকম কিছু হইতেছে বা প্যারানরমাল কিছু ঘটতেছে আমার সাথে, আমি বিষয়টা তেমন একটা খেয়াল করি নাই। তো সামহাউ আপনার 2010 এরকম সময় আমার ওই তাবিজটা হারায় যায়, মানে কিভাবে হারায় গেছে এটা সঠিক খেয়াল নাই। তো তাবিজ হারায় যাওয়ার মানে যেদিন হারায় গেছে ওই দিন রাত্রেই আমার জ্বর, প্রচন্ড জ্বর, 103-104 বা এরকমই আর কি। তো জ্বর মানে জ্বর ভালো হইতেছে না, পরে ওষুধ টষুধ খাওয়ানো হলো, জ্বর ভালো হয় না। পরে মানে আমার আব্বু আম্মু কিন্তু জানে, আমি স্টিল তখনও এই ঘটনাটা জানি না যে আমার সাথে এরকম কিছু একটা হয়েছে। তো এক হুজুরকে নিয়ে আসলো, সেই হুজুরও একটা তাবিজ দিল, কিন্তু ওই তাবিজে আপনার আমি সুরক্ষিত ছিলাম যে আমার কোনো জ্বর বা আমার শারীরিক কোনো প্রবলেম হইতেছিল না, কিন্তু আমি স্বপ্নে ভয় পাইতেছিলাম। মানে স্বপ্নে ভয় পাচ্ছিলেন? হ্যাঁ, এটার কোনো সলিউশন আমার তখনও কেউ দিতে পারে নাই। আচ্ছা, মানে স্বপ্নে ভয় পাওয়ার বিষয়টা এরকম ছিল যে আমি প্রায় স্বপ্নে দেখতাম একজন মানুষ। কত বয়স তখন আপনার? আমার বয়স তখন 11-12 বছর। আচ্ছা, ওকে। একজন মানুষ আমার খাটের আশেপাশে দাঁড়ায় রয়েছে। তো লোকটা মোটামুটি 6 থেকে 7 ফিট এরকম লম্বা, আপনার কালো কাপড় পরা। আর সবচেয়ে ভয়ঙ্কর মানে আমার কাছে যেটা বেশি ভয় লাগছে সেটা হচ্ছে ওই অবয়বটা, মানে কালো কাপড় পরা ছিল, আর হচ্ছে তার উপরে একটা ঘোমটা ছিল, মাথার উপরে ঘোমটা ছিল। ছেলে নামে? হ্যাঁ, কিন্তু আমি ছেলে নামে এটা সঠিক বলতে পারলাম না, বুঝতে পারি না, কারণ আমি ফেসটা কখনো দেখিনি, জাস্ট ঘোমটাটা দেখছি। তো এরকম স্বপ্ন দেখতাম, আব্বু আম্মুকে বলতাম, আব্বু আম্মু আমাকে সান্ত্বনা দিত যে না এটা তেমন কিছু না, জাস্ট ভয় পাইছি, মানে এরকম করে আমার জাস্ট কাটাই নিত। তো ওই তাবিজটাও আমার কাছে ছিল প্রায় 3-4 বছরের মতো ছিল। তো বড় হইতেছে, আমার বয়স 14 পার হয়ে 15-তে গেল। আশেপাশে ফ্রেন্ড সার্কেল যারা আছে ওরা আমাকে তাবিজটা নিয়ে খুব মানে বিরক্ত করতো যে এত বড় হয়েছিস এখনো কিসের তাবিজ এই সেই। তো আমি একদিন ইচ্ছা করে তাবিজটা খুলে রাখি, মানে আমার একটা ইচ্ছা যে দেখি কি হয় আজকে, তাবিজটা খুলে রাখি। তো তাবিজ খুলে রেখে আমি ঘুমাইছি। ওই দিন রাত্রে আবার সেম স্বপ্ন দেখতেছি যে ওই অবয়বটা আমার এক পাশে দাঁড়ায় রয়েছে। তো অ্যাজ ইউজুয়াল মানে আমি মোটামুটি 3-4 বছর ধরে একই স্বপ্ন দেখতেছি যে হয় একবার এই পাশে নয় ওই পাশে, মানে এক পাশে না এক পাশে আসি, আপনার সপ্তাহে একবার বা 2বার বা মাসে একবার এরকম ডিস্টেন্সে, কিন্তু কন্টিনিউয়াসলি আমি দেখছি। তো ওই দিন আমি বিষয়টা তেমন একটা গুরুত্ব দিই নাই, যেটা তো আমি রেগুলারই দেখতেছি। কিন্তু ওই দিন মানে যে তাবিজ খোলার পরে ওই দিন দেখলাম যে ওটা নড়লো, অর্থাৎ আগে স্টিল এক জায়গায় দাঁড়ায় ছিল, এখন সেটা আস্তে আস্তে আমার কাছে আসলো। তো কাছে আসার পরে মোটামুটি গ্রাম্য ভাষায় বলতেছে যে তুই কোনো ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। হ্যাঁ, আমি তোর কোনো ক্ষতি করব না, আমাকে তোর
মানে তোকে আমার পছন্দ হয়েছে, অর্থাৎ ওই জিনটা বা ওই স্বপ্নের মধ্যেই বলছে। হ্যাঁ, স্বপ্নের মধ্যেই আচ্ছা। বলছে যে তোকে আমার পছন্দ হয়েছে, আমি সারা জীবন তোর সাথে থাকবো, আচ্ছা। এরকম একটা মানে কথা বলছে। তো আমি এটা মানে এটার জন্য তো আমি প্রস্তুত ছিলাম না, কারণ আমি যতটুকু জানি বা আমার ধারণা যে আমি ওটা এক জায়গায় স্টিল দেখতেছি, কিন্তু কখনো কাছে আইসা যেরকম ভাবে বলবে এটা আমি কখনো এক্সপেক্ট করিনি। আচ্ছা। তো তারপর আমি মানে সেন্সলেস। তারপরে আর কি হয়েছে আমার সঠিক মনে নাই। তো পরবর্তীতে সকালে যখন ঘুম ভাঙে তখন দেখি যে আমার মানে আমি বিছানায় শুয়ে রয়েছে, আমার সামনে একটা হুজুর রয়েছে। আচ্ছা। তো জ্ঞান ফেরার পরে আমি হুজুরকে বললাম যে এরকম এরকম রাত্রে দেখছি। তো আব্বু বলতেছে যে তাহলে করতে, মানে হুজুরকে বলতেছে যে একটা তাবিজ দেওয়ার জন্য, যার একটা তাবিজ দিলে যদি এই সমস্যাটা না হয়। তো তখন আব্বু বলতেছে, মানে তখন হুজুরটা বলতেছে যে না, ওকে তাবিজ দেওয়াটা ঠিক হবে না, কারণ যেহেতু জিনটা বলছে, মানে হুজুরের ভাষায় যে যেহেতু জিনটা বলছে যে ওর কোনো ক্ষতি করবে না, সেহেতু তাবিজ দিয়ে তো তেমন কোনো ফায়দা হইতেছে না, কারণ এটা তাবিজ দিলে ওর সাথে থাকবো, না দিলে ওর সাথে থাকবো। তো আমি আবার হুজুরের সাথে একটু তাল মিলাইলাম যে আমার ফ্রেন্ডরা এরকম মজা টজা করে। আচ্ছা, যাই হোক, তো আর তাবিজ নেওয়া হয় না। তো তারপরে যে ঘটনাটা ঘটে আপনার 7-8 দিন বা 10 দিন এরকম পরে, আমাদের এলাকার নামটা বললাম না, যাত্রা হইতেছে। গ্রামের বাড়িতে যে যাত্রাগুলা হয়, আমি তো ক্যান্টনমেন্টে ছিলাম, বিভিন্ন ক্যান্টনমেন্টে ঘুরছি, যাত্রা সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নাই। তো ফ্রেন্ডদের সাথে গেলাম যাত্রা দেখতে। যাত্রা শেষ রাত্রে আনুমানিক 1:30 বা 2টা এরকম সময়। তো যাত্রা শেষ করে আসতেছি, তো আমার 3টা ফ্রেন্ড ছিল। তো আসার সময় আমি না, আমার ফ্রেন্ডরা সবাই আপনার শুটকি মাছের গন্ধ পাইতেছে, যে একটা মানে আশেপাশে শুটকি মাছ থাকলে যেরকম গন্ধ হয় এরকম গন্ধ পাইতেছে। তো আমরা জাস্ট মজা করে জিনিসটা উড়াই দিছি। উড়াই দিয়া যাই হোক আসলাম আমাদের এলাকার যে বাজার আছে, বাজারে যাওয়ার পরে যার যার বাড়ির রাস্তায় শেষে চলে গেল, আমি রাস্তায় একা। আচ্ছা। এখন আমার বাজার থেকে বাড়ির দূরত্ব হইতেছে প্রায় 7-8 মিনিট মতো হাঁটতে হয়। তো রাস্তা দিয়ে যাইতেছি আবার সেই শুটকি মাছের গন্ধ। এখন তো আমি একটু ভয় পাইতেছি, কারণ একদম একা, আশেপাশে কেউ নেই, নির্জন পরিবেশ। তো হাঁটতেছি মানে আমি যত বাড়ির দিকে আগাইতেছি আমার গন্ধটা আরো তত তীব্র হইতেছে, মানে প্রচন্ড গন্ধ। তো পরবর্তীতে মানে এই গন্ধটা আস্তে তীব্রতর হইতে হইতে হঠাৎ করে মানে ধুপ করে একটা শব্দ হলো। আচ্ছা। শব্দ হয়েছে, আমি সাথে সাথে দাঁড়ায় গেছি, কি ব্যাপার, আশেপাশে কোনো মানুষজন নাই, কোনো কিছু নাই, শব্দ হইলো কিসের? ফোনের ফ্ল্যাশ লাইট অন করছি, অন করে দেখি যে আমার ঠিক 5 থেকে 7 অথবা 10 হাত এরকম দূরে একটা বৃদ্ধ মহিলা বসে রয়েছে, মানে একদম রাস্তার ঠিক মিডল পয়েন্টে। আমি যে পাশ কাটায় যাব এরকম যাওয়ার কোনো রাস্তা নেই। এখন তো আমি তো প্রচুর ভয় পাইতেছি। তো ফ্ল্যাশ লাইট অন করার পরে যেটা দেখলাম যে একদম বৃদ্ধ, বয়স আনুমানিক 85-90 এরকম, জাস্ট একটা কাপড় পরে, মানে এক কাপড়ে আর কি, এক কাপড় পরে বসে রয়েছে, আর হইতেছে চোখ দুটা জলজল করতেছে, মানে এমন অবস্থা যে চোখ বের হয়ে এখন পড়ে যাবে, ঝুলতেছে, আধা ঝোলা অবস্থা যেটা বলে। তো আমি মানে ওটার চোখের দিকে তাকানোর পরে একটা হাসি দিয়ে, মানে হাসিটা কেমন আমি জাস্ট বলতে পারতেছি না, যে মানে বিকট একটা হাসি। তো হাসি দেওয়ার পরে তো গ্রাম্য ভাষায় বলতেছে যে এতদিন ওর জ্বালায় তোর কাছে আসতে পারিনি, যাকে আপনি স্বপ্ন দেখেছেন। হ্যাঁ, যাকে আমি স্বপ্ন দেখতাম, যে ওর জ্বালায় এতদিন তোর কাছে আসতে পারি নাই, কিন্তু আজকে তোরে নিয়ে যাব। আমি তো মানে হতবাক, এখন এই জায়গায় আমি কি করবো আমার মাথায় কিছু ঢুকতেছে না। তো মানে আমি ভয়ে আমার হাত পা কাঁপতেছে, কাঁপতে কাঁপতে আমার হাতের থেকে ফোনটা নিচে পড়ে যায়। আচ্ছা। আমি ফোন উঠাই, ফোন উঠানোর সময় এই যে আপনার কাঠের জুতা বা যে খরম যেটাকে বলে আগের দিনের যে খরম, এটা পরা হাঁটলে যে ঠক ঠক শব্দ হয়, এরকম 2টা শব্দ শুনতে পাই। আচ্ছা। যে মানে আমার পিছনে আর কি। আচ্ছা। তো এই শব্দ শোনার পরে আমি পিছনে তাকায় দেখি সেই কালো কাপড় পরা সেই অবয়ব বা সেই জিনটা দাঁড়ায় রয়েছে আমার পিছনে। আচ্ছা। তো আমি একটু সাহস পাইলাম যে না, অ্যাটলিস্ট এটা তো আমার কোনো ক্ষতি করবে না, যা ক্ষতি করার ওই সামনে ওই বুড়িটাই আমার ক্ষতি করতে পারে। তো ওইটা আস্তে আস্তে হাইটা আমারে পাশ কাটায় আমার সামনে আগায় যায়।
সামনে আগায় যায়, আমিও ওইটার পিছনে পিছনে আগায় যাই। মানে আমি তো তখন জাস্ট মানে রাসেল ভাই আমি অসহায়, এই জায়গায় আমার কিছু করার নেই। আমি দোয়া কালাম যা পারতেছি আমি পড়তেছি, কিন্তু কোনো কাজ হইতেছে না। তো আস্তে আস্তে গেলাম ওইটার পিছনে পিছনে, আমি আমার ঘরের সামনে পর্যন্ত গেছি। ঘরের সামনে পর্যন্ত যা হঠাৎ করে দেখি যে আমার সামনে কিছুই নেই। মানে আমার ঘরটা রয়েছে যে সামনে যে জিনটা থাকার কথা নাই, আমার সামনে পিছনে আশেপাশে কোথাও নেই। তো মানে আমি তো তখন একটা শকের মধ্যে রয়েছি। আমি মানে তখন জাস্ট একটাই চিন্তা যে এই যে ঘটনা হয়েছে এটা আমি বাড়িতে কাউকে এখন জানাবো না, কারণ এখন রাত্রে জানাইলে আরো ঝামেলা হবে, বাড়ির মানুষজন টেনশন করবে, আমার করবে। তো আমি দরজা নক করছি, আম্মু দরজা খুললো। আমি মানে ভালো মতো নর্মালি অ্যাজ ইউজুয়াল মানে নর্মালি আমার কিছুই হয় নাই, খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়লাম। ওই দিন রাত্রেও তেমন কোনো সমস্যা হয় না, বা যে ভয়ের কারণে যে রাত্রে ঘুম না হওয়া এরকম কোনো কিছু না, আমি নর্মালি ঘুমাইছি। তো সকালবেলা আমি আব্বুকে আস্তে করে বিষয়টা বললাম যে আব্বু কালকে রাত্রে তো আমার সাথে এরকম এরকম জিনিস ঘটছে। আব্বু তো আমাকে বকাবকি করতেছে, হ্যাঁ তোরে তাবিজ নিতে বলছিলাম, তাবিজ নিলে এরকম কোনো সমস্যা হইতো না। পরে আবার তাবিজ নিতে বলছে, আমি স্টিল না করছি যে না আমি তাবিজ নিব না, কারণ এটা যেহেতু একবার আমাকে বাঁচাইছে ইনশাল্লাহ নেক্সট টাইম আমার আরেকবার বাঁচাবো। তো এটা ছিল আমার মানে প্রথম ঘটনা। আর দ্বিতীয় ঘটনা ঘটছে তার 4 দিন বা 5 দিন এরকম সময় পরে। তো রাত্রে আমি ঘুমাইয়া গেছি 9টা-10টার দিকে, গ্রামের বাড়ি ঘুমাইয়া গেছি। তো স্বপ্নে দেখতেছি যে আমি একটা মানে ময়দান বা একটা মাঠের মধ্যে পড়ে রয়েছে, অর্থাৎ মানে যে যুদ্ধের শেষে যেরকম পরিবেশ থাকে একটা এলাকার, যে আশেপাশে আগুন জ্বলতেছে, ধোঁয়া উঠতেছে, তারপরে আশেপাশে রক্ত পড়ে রয়েছে, এরকম একটা অবস্থা। আমি একটা মাঠের মধ্যে পড়ে রয়েছি ডান কাত হয়ে। আচ্ছা, ডান কাত হয়ে পড়ে রয়েছি, আর মানে আমার ডান হাতটা মাথার নিচে, আচ্ছা, মানে আমি ডান হাতের উপরে মাথাটা রেখে আমি পড়ে রয়েছি। তো আমি মানে আমার বডিতে আমার কোনো নেই, মানে কোনো সেন্স নেই, আমি যে হাত পা নাড়াচড়া করবো বা আমি উঠা বসবো এরকম কোনো ফিলিংস আমি পাইতেছি না, জাস্ট আমি দেখতেছি। আর সামনে যে মানে ভিশনটা আমি দেখতেছি যে জিনটা আমার এক পাশে দাঁড়ায় আছে, মানে আমি কিন্তু দেখতেছি আমার সামনে এক পাশে আছে, আর হচ্ছে সেই বৃদ্ধ মহিলাটা আমার ঠিক সামনে কিছু দূরে বসে রয়েছে। তো বসে রয়েছে এভাবে কয়েক মুহূর্ত যাওয়ার পরে এই বৃদ্ধটা আমার দিকে হাত তুলে দেখাইতেছে। আচ্ছা, মানে ওই জিনের সামনে আমাকে দেখাইতেছে যে আমাকে নিয়ে যাবে বা এরকম কিছু একটা মিন করতেছে, মানে আমি যতটুকু বুঝতে পারছি আর কি। তো যখনই হাত তোলাই করছে তখনই জিনটা আপনার সামনের দিকে আগায় যাইতেছে, মানে আমাকে নিতে দিবে না এরকম একটা সিচুয়েশন। আস্তে আস্তে সামনের দিকে আগায় যাইতেছে, আর ওই মানে বুড়িটা কিন্তু বসা ছিল, বুড়িটা বসা ছিল, ও নড়ে নাই, কিন্তু ও পিছনের দিকে পিছাইতেছে। মানে আমি স্টিল আপনার স্বপ্নের মধ্যে ঘটছে? হ্যাঁ, এটা হচ্ছে আমার স্বপ্নের মধ্যে। আর ওটা যেটা ছিল ওটা হচ্ছে রাস্তায়। আচ্ছা, তো এখন এইভাবে আস্তে আস্তে পিছাইতে পিছাইতে মানে এমন একটা পর্যায়ে গেছে যে আমি এখন আর বুড়িটাকে দেখতে পারতেছি না, আমার সামনে জাস্ট আমি জিনটা দেখতেছি, অর্থাৎ জিনের কারণে আমি বুড়িটাকে দেখতে পারতেছি না। তো এরকম সময়ে আমার পিছন সাইড দিয়ে, অর্থাৎ আমি তো ডান কাছে শুয়েছিলাম, তো আমার পিছন সাইড দিয়ে এই মানে যে ছোট ছেলে মেয়েদের অনেক সময় যে ঘুঙুর বা কোমরের মধ্যে একটা দেয় না, যে হাঁটা চলা করলে শব্দ হইলে বোঝা যায়, এরকম একটা দেয় না, মানে গ্রাম অঞ্চলে যেটা বেশি দেখা যায় আপনার ঘুঙুর বা ঝুনঝুনি যেটাকে বলে। তো এই ঝুনঝুনি দেওয়া একটা ছোট শিশু আমার মাথার পাশ দিয়ে আমার সামনে আসলো। আচ্ছা, মানে ওটার মধ্যে ভয়ঙ্কর তেমন কিছু আমি খেয়াল করি নাই। আপনার শিশুটার বয়স আনুমানিক 3 বছর বা 4 বছর, হাঁটতেছে। তো হাইটা আমার সামনে এসে দাঁড়াইলো। ওটার মধ্যে আমি ভয়ঙ্কর কোনো কিছুই দেখি না, অ্যাজ ইউজুয়াল নর্মাল একটা শিশু। আচ্ছা, তো আইসা দেখান মানে দাঁড়ানোর পরে সেই বুড়ির মতো করে একটা হাসি দিল। আচ্ছা, মানে আমি তো এমনি তখন প্রচুর পরিমাণ ভয় পাইতেছি, তার মধ্যে ওইটা দেখে তো আমি আরো শক যে এটা কি হলো। তো পরবর্তীতে এখন দেখি ওই শিশুটাও মানে আমার পিছন থেকে ঘুরে সামনে এসে দাঁড়াইছে, প্লাস সামনে দাঁড়ানোর পরে এখন আমাকে ধরতে আসবে, এরকম একটা সিচুয়েশন। তো যখনই ধরতে আসবে তখনই ওই জিনটা পিছন থেকে এসে ওই শিশুটাকে ধরে, মানে আমার কাছে আসতে দিবেন। তো ধরার পরে ওই জিনটা আপনার এক হাত দিয়ে ওই শিশুটার
গলার মধ্যে আরেক হাত দিয়ে মেবি কোমর বা মানে নিচে পিছনে একটা জায়গায় ধরছে, আমি সঠিক খেয়াল নাই। তো ধইরা জাস্ট একটা আছাড় দিল। মানে আমি আসলে তখন বুঝতেছি না যে মানে কি হইতেছে না হইতেছে, আমি কিছু বুঝতেছি না, আমি জাস্ট দেখতেছি ঘটনাগুলো যে এটা হইতেছে। আছাড় দেওয়ার পরে আপনার ওই শিশুর মানে মাটিতে পড়ার পরে হাত পা এক এক দিকে ছড়ায় যায়, মানে ছোট শিশু তো হাত আর ওর মাথাটা ছিটকা এসে আমার সামনে পড়ে, জাস্ট আচ্ছা। আমার ফেসের সামনে এসে পড়ে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হইতেছে যে ওই শিশুটার মুখে তখন একটা হাসি ছিল। আচ্ছা। তো এটা দেখার পরে তো আমি আর ঠিক থাকতে পারি না, আমি লাফ দিয়ে উঠে গেছি। ওইটা চিৎকার চেঁচামেচি করছি। পরে আব্বু আম্মু আসলে আমি ওনাদের ঘটনাটা বলছি যে এরকম এরকম ঘটনা ঘটছে আমার সাথে। তো তারপরে আবার ওই দিন রাত্রেই হুজুরকে ফোন দেয়া হুজুর এসে আমাকে অনেক মানে যে করে দোয়া দরুদ পড়ে ফটো দেয়, পানি খাওয়ায়। তো তারপরে আমার তাবিজ দিতে চাইছিলাম, আমি তখনও তাবিজ নিইনি। এখন তখন আমি নিইনি, এখন আমার কাছে কোনো তাবিজ কবজ কিচ্ছু নাই। তো তারপর থেকে ওই ঝাড়া ফুঁচা করার পর থেকে আমার তেমন কোনো সমস্যা হয় নাই। তবে হ্যাঁ, এখনো আমি ওই জিনটাকে স্বপ্ন দেখি, রেগুলার দেখেন? রেগুলার। আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কেন তাবিজ নিতে চান না? এখন তাবিজ নিতে মানে আমার এটা ভালো লাগে না। আপনার যে স্বপ্ন দেখছেন এটা নিয়ে আপনার কোনো সমস্যা নেই? না, এটা নিয়ে এখন মানে আমি অভ্যস্ত হয়ে গেছি। আপনার যে মানুষটি আছে সেই মানুষটির স্বপ্নে অস্তিত্ব আছে এবং বাস্তবেও কিছুটা আছে, কারণ বাস্তবে বিভিন্ন জায়গায় সে আপনাকে হেল্প করেছে। তার মানে স্বপ্নে যাকে দেখেন সে কোনোদিন বাস্তবে আসেনি, কিন্তু বাস্তবে বিভিন্ন জায়গায় সে আমাকে হেল্প করেছে। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি মানে আপনি কি করবেন যদি আপনার সঙ্গে এরকম কোনো কিছু থাকে কিন্তু আপনি বুঝতে পারছেন সে হেল্পফুল, তাহলে কয়জন আমাদের মধ্যে রাজি হব যে তাকে নিয়ে মানে সব সময় তার সাথে বসবাস করতে বা তার সঙ্গে থাকতে? আই এম নট শিওর, বাট উনি চান না তাবিজ নিতে, কারণ তাবিজ নিলে এই জিনিসটা চলে যাবে এবং সেটা তিনি চাচ্ছেন না। খুব অদ্ভুত ব্যাপার। এমডি রাজু আহমেদ রাজ আমাকে লিখেছেন, খুবই ভয় লাগছে। এবং এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রায়ান হক, এবং তিনি বলছেন হ্যালো রাসেল ভাই, ঝিনাইদহ থেকে শুনছি। হৃদয় খান হৃদয় লিখেছেন যে জিনের ঘটনাটা খুব ভালো লাগছে, মানে যেটা শুনলেন এই মাত্র। সার্চ এস কে আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি মাসুদ রানা জিতু, এবং তিনি বলছেন অনেক ভয় পেয়েছি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি আল আমিন, তিনি বলছেন ভাইয়া অনেক সুন্দর একটা ইমেল পড়বেন, এখনই পড়বে একটা ইমেল। সো আমার সঙ্গে থাকেন। বাইজিদ বুস্তামি আমার সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে ভয় লাগে তো একা আছি। সাব্বির রহমান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফাহাদ ইসলাম, এছাড়াও আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শিমুল মুস্তাফা ফ্রম মানিকগঞ্জ, আমার সঙ্গে আছেন এমডি আল আমিন, লিখেছেন সেরকম ভয় পাচ্ছি না। আমাদের সঙ্গে পিজুস হোসাইন লিখেছেন রাত যত বেশি হচ্ছে তত বেশি আড্ডা জমছে না। আড্ডা দিচ্ছি না আসলে, আড্ডা আমি যেটা করছি সেটা হচ্ছে ঘটনা শোনাচ্ছি আপনাকে, যেগুলো মানুষের জীবনের সত্যি ঘটে যাওয়া ঘটনা। জাহিদ হাসান টুটুল আমার সঙ্গে আছেন, যশোর থেকে শুনছেন তিনি। এছাড়াও আর এস রানা খান আমার সঙ্গে আছেন, সাতক্ষীরা থেকে শুনছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি। এছাড়াও আফজাল মাহমুদ আছেন আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। আফ্রিদি তুহিন, এবং 2014 থেকে তিনি আছেন আমাদের সঙ্গে। আমি আপনার মেসেজটা আসলে বুঝতে পারিনি। এমডি রাকিব মুসাব্বির আমার সঙ্গে আছেন, নতুন বাজার থেকে শুনছেন। অ্যাম্বুলেন্সের ঘটনা শুনতে চেয়েছেন, অ্যাম্বুলেন্সের ঘটনা শোনান। আমি এখন বানিয়ে শোনাতে পারবো না আপনাকে, বাট যদি ঘটনা পাই তাহলে ডেফিনেটলি আমি আপনার সাথে সেটা শেয়ার করব। এমডি শীতল মানিক আমাদের সঙ্গে আছেন রায়হান রাকিব সহ আরো অনেকে। আমাদের যে ভূত এফএম পেজটা রয়েছে সেখানে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অনেকেই এই মুহূর্তে। এবং রাফসান আলম রিজন লিখেছেন লাভ ইউ ভূত এফএম, অলওয়েজ সাথে আছি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সৌরভ আহমেদ, এছাড়াও আমাদের সঙ্গে পারমিতা ত্রিধা আছেন, আজকে বার্থডে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। মনোয়ার রফিদ আমার সঙ্গে আছেন, সরাসরি শুনছেন তিনি। এমডি আমাদের সঙ্গে আশরাফুন নেসা আশা আছেন, এবং তিনি বলছেন যে
তিনি অবশ্যই শুনবেন, রিস্ক হলেও মিস করা যাবে না। জাকারিয়া নুহু আমার সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন এদের আশিকুর রহমান আশিক, এছাড়াও তানভীর হাসান আমার সঙ্গে আছেন। আশিকুর রহমান আশিক লিখেছেন যে শুক্রবারটা ভূত এফএমের জন্য এত স্পেশাল হয়। তানভীর অপু আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও রিমন হুসাইন, এছাড়াও জাস্টিন বিবার আকাশ আমার সঙ্গে আছেন এমডি মুক্তাদির রোমান, এছাড়াও আমার সঙ্গে শামসুল ইসলাম, সাগর খান, আইমান আর রহমান, জাহিদ হাসান শাওন, আবিদ, এমডি নাহিদ খান, এমডি বাদল, ডি কে আফরিন আকাশ, রক্তিম হোসেন, এছাড়াও সাইমন তাজুল খান সহ আরো অনেকে আছেন এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন। মেহেদি হাসান রাজা আমার সঙ্গে আছেন, আমি সাইমনের কথা বলছিলাম। আমাদের সঙ্গে আছেন সাইহান এনএমসি, নিস্তব্ধ অথয় আমার সঙ্গে আছেন এস কে আব্দুল্লাহ, অর্ণব খান সাল্লু আমার সঙ্গে আছেন, হার্ট আছে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও শাকিল সহ আরো অনেকে। তো এখন একটা ইমেইলে চলে যাব সরাসরি এবং আশা করছি যে এই ইমেলটা আপনাদের ভালো লাগবে এবং যেভাবে ইমেলটা লিখেছেন সেভাবে ইমেলটা আমি পড়ে শোনাচ্ছি আপনাকে। রাসেল ভাই, আমি রিমন, খুলনাতে থাকি। এখানে ঘটনা শেয়ার করতে যাচ্ছি সেটি আমার এলাকার বড় ভাই বিপ্লবের কাছ থেকে শোনা এবং তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। আমি তার মতো করে বলছি। আজ থেকে 5 বছর আগের একটি ঘটনা, যখন আমি 10ম শ্রেণীতে পড়ি এবং এটি খুলনা মেডিকেলে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। সেদিন প্রায় রাত 12টা। আমার নানু বাড়িতে আমি ছিলাম। আমি নিজের ঘরে বসেই লেখাপড়ায় ব্যস্ত, কারণ সামনে এসএসসি পরীক্ষা। তখন আমার মামা মামি কোনো একটি বিষয় নিয়ে তর্ক করছিলেন। এমন তর্কের এক পর্যায়ে মামি রাগ হয়ে তার নিজের ঘরে গিয়ে গলায় ফাঁস নিতে যাচ্ছিলেন। এই সময় মামা তাড়াতাড়ি ওই ঘরে এসে মামিকে উঁচু করে ধরলেন যাতে গলায় ফাঁস না লাগে, কিন্তু মামা একটু দেরি করে আসাতে মামির গলায় খুব মারাত্মকভাবে চোট লাগে এবং মামিকে নামানোর পর মামির গলায় একটা কালো দাগ পড়ে যায় এবং গলাটা ফুলে উঠতে শুরু করে। তাই আমরা দেরি না করে মামিকে খুলনা মেডিকেলে নিয়ে গেলাম। আমি আর আমার মামা, কারণ ওই সময় আর ঘরে কোনো পুরুষ মানুষ ছিল না। আমরা যখন খুলনা মেডিকেলে পৌঁছালাম তখন রাত 11:30। খুলনা মেডিকেলে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর একজন ডাক্তারের সন্ধান পেলাম। তখন মামা অনেক টেনশনে ছিলেন। ডাক্তার মামাকে বলল রোগী খুব ভালোভাবে ইনজিউর্ড হয়েছে, তাই ডাক্তার মামাকে খুব তাড়াতাড়ি কিছু ওষুধ আনতে বললেন, কিন্তু মামা না গিয়ে আমাকে ওই প্রেসক্রিপশন দিয়ে তাড়াতাড়ি ওই ওষুধগুলো আনতে বললেন। মামাকে খুব চিন্তিত দেখে আমি তাড়াতাড়ি ওষুধগুলো আনতে গেলাম। রীতিমতো আমি বাইরে থেকে ওষুধ নিয়ে ফিরে এলাম এবং ওই মুহূর্তে ডাক্তার মামাকে আর একটা ইনজেকশন আনতে বললেন এবং আর বললেন যে এই ইনজেকশনটা তাড়াতাড়ি না দিলে রোগীর গলায় বড় ধরনের সমস্যা হতে পারে। তখন মামা আরো বেশি চিন্তিত হয়ে মামার পকেট থেকে সব টাকা দিয়ে আমাকে ধাক্কা দিয়ে ইনজেকশন আনতে পাঠিয়ে দিলেন। আমি দ্রুত ছুটে গেলাম এবং আমিও কিছুটা নার্ভাস ছিলাম, কারণ এমন পরিস্থিতিতে আমি কোনোদিন পড়িনি। অনেক খুঁজে ওই ইনজেকশন পেয়ে আবার হাসপাতালে দ্রুত পায়ে এগোতে লাগলাম। ঘটনার ভয়াবহ পয়েন্ট এখান থেকেই শুরু। আমি যখন ওই ইনজেকশন নিয়ে হাসপাতালের মেইন গেট দিয়ে ঢুকলাম তখন আমি সিদ্ধান্তহীনতায় পড়ে গিয়েছিলাম। আমার কাছে পথগুলো অচেনা মনে হচ্ছিল। আমি কোন পথ থেকে এসেছিলাম আর কোন পথ থেকে মামির কেবিনে যেতে হবে ভেবে পাচ্ছিলাম না। তখন হঠাৎ করে দেখি আমার থেকে বয়সে বড় একটি মেয়ে হাসপাতালের ফ্লোর ঝাড় দিচ্ছে। আমার তখন মনে এমন একটা ভাবনা আসে নাই, কোনো ভাবনা আসে নাই যে এত রাতে একজন কেন ফ্লোর ঝাড় দিচ্ছিলেন। তাই আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে কিছুক্ষণ আগে একটি গলায় ফাঁস দেওয়া রোগী এসেছিলেন, তার রুমটা কত নাম্বার আর কোন পথ দিয়ে যেতে হবে। ওই মেয়েটি তার হাতের আঙুল ইশারা করে একটা রুম দেখিয়ে দিলেন। আমি তখন প্রায় অবচেতন অবস্থায় ছিলাম। কোনটা ভুল কোনটা সঠিক বিচার করার মতন শক্তি যেন ছিল না। তাই এক দৌড় দিয়ে রুমের দরজায় এক ধাক্কা দিয়ে খুলেই দেখি ঘরটা অন্ধকার। এই কালোর মধ্যে এটা বুঝতে পারছিলাম যে প্রত্যেকটা বেড সাদা কাপড় দিয়ে ঢাকা। আমি তখন বুঝতে পারছিলাম না যে এই সাদা কাপড়গুলো কি ছিল। আমি হতবাক হয়ে শুধু তাকিয়েছিলাম। আমি তখন যেন নড়তে পারছিলাম না, মুখ দিয়ে যেন কথা বের হচ্ছিল না, শুধুই ওই কাপড়গুলোর দিকে তাকিয়েছিলাম।
এবং ওই সময় ওই রুম থেকে একটা পচা উটকো গন্ধ আমার নাকে আসছিল, অনেকটা পচে যাওয়া লাশের মতো। এই গন্ধ পাওয়ার পর আমি ওই রুমেই দাঁড়িয়েছিলাম, যেন কেউ আমাকে এই ঘরে থাকার হুকুম দিয়েছে। কিছুক্ষণ পরে দুটি পুলিশ এসে আমাকে পেছন থেকে টেনে নিয়ে রুম থেকে বের করলো এবং ওই রুমের বাইরে নিয়ে গিয়ে আমাকে গালাগালি করতে লাগলো এবং অনেক দিন থেকে খুঁজছি, আজ পেয়েছি, এরকম ধরনের কিছু আমি শুনতে পাচ্ছিলাম। আমাকে বললেন যে আমার সাথে কে আছে সেই সমস্ত খোঁজ খবর নিচ্ছিলেন এবং তিনি বলছিলেন যে তারা ভেবেছিলেন যে আমি মনে হয় লাশ চুরি করতে ঢুকেছি। আমি কিছু বুঝতে পারলাম না যে আমার সাথে কি হচ্ছে। আমি তখন দাঁড়িয়েছিলাম, একটা কথাও বলতে পারছিলাম না। তারপর তারা আমাকে বলল যে আমার সাথে আর কেউ আছে কিনা। এর মধ্যে আমার মোবাইলে একটা কল এলো এবং ওই সময় পুলিশ বলল যে ফোনে লাউড স্পিকার অন করতে। আমি তখন লাউড স্পিকার অন করতে একজন আমাকে গালাগালি করতে শুরু করলো এবং বলল, তুই কোথায়, এদিকে তোর মামি অসুস্থ আর তুই কোথায় বসে আছিস। তারপর পুলিশ আমার কাছ থেকে ফোনটা নিয়ে তারা বললেন যে আপনি এত নাম্বার ফ্লোরে আসেন। মামা তখন ওখানে আমার সাথে এসে অনেক গালাগালি করতে লাগলেন এবং ওই সময় পুলিশ মামাকে জিজ্ঞেস করলেন যে আপনি কে, আর এই ছেলে আপনার কে হয়, এখানে কি করেন। তখন মামা পুলিশকে বললেন যে আমার ভাগ্নে, আমার স্ত্রী অসুস্থ, ওকে একটা ইঞ্জেকশন আনতে পাঠিয়েছিলাম। তখন পুলিশ মামাকে বললেন যে ওটা তো মর্গে দাঁড়িয়েছিল আর ও কোনো কথা বলছে না। তখন পুলিশ গার্ডকে ডেকে বলতে লাগলেন যে এত রাতে মর্গের দরজা কেন খোলা রেখেছেন। তখন গার্ড অনুনয় বিনয় করে বলল যে স্যার ভুল হয়ে গেছে। তারপর মামা তাকে আমাকে হাত থেকে নিয়ে গেলেন এবং আমাকে বলতে লাগলেন যে কি হয়েছে, তুই কোনো কথা বলছিস না কেন। মামা বিষয়টা উপলব্ধি করতে পেরে তার দুজন বন্ধুকে ডেকে এনে আমাকে বাসায় চলে যেতে বললেন। তারা দুজন আমাকে দুই হাত ধরে নিয়ে গেল এবং নানুকে বলল যে হয়তো একটু ভয় পেয়েছে। তারপর বাড়ি এসে প্রথম নানুকে বললাম যে আমার খুব ক্ষুধা লেগেছে। আমার নানু আমাকে কিছু খেতে দিল না। ওই রাতে নানু আমার সাথেই ঘুমোলো। পরের দিন সকালে আমার এলাকার রাজ্জাক হুজুর তিনি আমাদের বাসায় এলেন এবং এসে আমাকে আমার সামনে বসে বললেন যে তুই যে কাল অত রাতে অ্যাম্বুলেন্সের ভেতরে সামনে দাঁড়িয়েছিলি, কি দেখেছিলি, তুই ওখানে দাঁড়িয়ে কি দেখেছিলি, কেন দাঁড়িয়েছিলি। তারপর আবার বলল যে তোকে যে ওষুধ আনতে পাঠিয়েছিল ওই ওষুধ তুই নিয়ে আসবি, তুই কেন দাঁড়িয়েছিলি। তখন আমি বললাম যে একটা লাশ নামাচ্ছিল তাই দেখছিলাম। তারপর হুজুর আমাকে বলল যে লাশ নামাচ্ছিল তো তোর কি, তুই ওষুধ আনতে গিয়েছিলি, ওষুধ নিয়ে আসবি। তারপর হুজুর আমাকে বলল যে ওই মেয়েটা বিষ খেয়ে মারা গিয়েছিল। তারপর আমার ওই ঝাড়ু দেওয়া মেয়েটির কথা মনে পড়ে গেল। সত্যি তো ওই লাশ আর ওই মেয়েটির চেহারা তো একই ছিল। তারপর হুজুর আমাকে পানি পড়ে দিল এবং সাথে একটা তাবিজ দিল কোমরে বেঁধে রাখার জন্য। এরপর একবার রাগে ওই তাবিজ ছিঁড়ে ফেলার পর আমার সাথে কিছু বিভৎস ঘটনা ঘটেছে। সেগুলো না হয় অন্য একদিন শেয়ার করব। ঘটনাটি কে কিভাবে নেবেন, কি মনে করবেন জানি না, কিন্তু যার সাথে ঘটেছে, যার সাথে ঘটে, সেই শুধু বুঝতে পারে মানুষ কতটা অসহায় হয়ে যায় ওই মুহূর্তে। যাই হোক, ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। একটা অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স থেকে একটা লাশ নামানো হচ্ছিল যেটা তার মাথাতেই ছিল না। যখন সে হসপিটালের ভেতরে ঢোকে তখন তার সাথে দেখা হয়ে যায় একটি মেয়ের, যেই মেয়ে কিনা হসপিটালের ফ্লোর ঝাড় দিচ্ছিল। এবং তারপরে কি অদ্ভুতভাবে হুজুর কোনো কিছু না জেনেই গড়গড় করে তাকে সবকিছু পড়ে ফেললেন। কি ঘটনা ঘটে, কোন দুনিয়ার ঘটনা এটা, কোন দুনিয়ায় আমরা বিচরণ করি। আমরা কি একটা ইউনিভার্স থেকে আরেকটা ইউনিভার্সে চলে যাই? আমরা কি বাস্তবতা আর অবাস্তবতা কখনো মিলিয়ে ফেলি? আজ যেটাকে অবাস্তব বলি, যেটাকে প্যারানর্মাল বলি, সেই দুনিয়াটা কেমন? সেই দুনিয়া থেকে কেন আমরা মাঝে মাঝে সেই দুনিয়ায় পৌঁছে যাই আর সেই দুনিয়া থেকে কেউ কেউ এই দুনিয়ায় চলে আসে? ব্যাপারটা খুবই রহস্যময়। একটু ভাবতে থাকুন, লিখতে থাকুন www.facebook.com/bhutfm.russell এই পেজে গিয়ে। আমার নামের স্পেলিং হচ্ছে RUSSELL আর এই অ্যাড্রেসে গিয়ে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে তারপরে আবারও ফিরে আসবো। আরও একটি ইমেল আছে এবং বিজ্ঞাপন বিরতির পরপরই আপনারা একটা অডিও ক্লিপও শুনতে পাবেন এবং তারপরে একটা ইমেইলও আছে যে ইমেইলটা পড়ে শোনাতে চাই। হাতে সময় আছে অল্প, সো সাথেই থাকুন। স্টে টিউনড রেডিও 48 FM and 240. Bhoot FM, the night
comes alive with Gramophone. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মুকুট বলছি বরিশাল থেকে। দূরত্ব এবং ব্যস্ততার কারণে আমার ঘটনাটা স্টুডিওতে এসে বলা সম্ভব হচ্ছে না, তাই আপনাকে রেকর্ড করে পাঠালাম। যদি ভালো লাগে তাহলে শ্রোতাদেরকে শোনাবেন আশা করি। আমি ঘটনায় চলে যাই। মূল ঘটনা বলার আগে আমার বাসার একটু বর্ণনা দেওয়া জরুরি। আমার বাসাটা হচ্ছে যে জায়গাটায়, এটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। মূলত জানা যায় এইখানটায় কুমার বাড়ি ছিল। কুমার মানে হচ্ছে যারা আসলে হাড়ি পাতিল তৈরি করে, তারাই ওইখানে তারা কালী পূজা করতে, এরকম একটা স্পেস ছিল। আমার যে বাউন্ডারিটা, ওটার ভিতরে কালী মন্দির ছিল, এইভাবে শোনা যায়। এই বাড়িটাকে নিয়ে অনেক ঘটনা ঘটতো, এখনো ঘটে। তো আমি ওই ঘটনাগুলো পর্যায়ক্রমে পরে বলবো। এই ঘটনাগুলোর সাথে আমার ফ্যামিলির যারা মেম্বার আছে তাদের সাথেও পর্যায়ক্রমে বিভিন্ন রকম ঘটনা ঘটেছে। তো আমি ওই ঘটনাগুলো না বলে আমি আমার ঘটনাটা বলতে চাচ্ছি আজকে। আমার ছোট ভাইয়ের সাথে এই ঘটনাগুলো বেশি ঘটতো। আমি এই ব্যাপারটাকে খুব লাইটলি নিতাম। তো এক পর্যায়ে যেদিনটা আমার সাথে কিছু ঘটলো, ঠিক ওই দিনকার সকালে আমার ছোট ভাই আমাকে হঠাৎ করে এসে, আমি আমার রুমে ছিলাম, আমার ছোট ভাই আমাকে হঠাৎ করে রুমে এসে বলতেছে, তুমি যে মজা করো, তুমি যে এইভাবে আমাদেরকে হাসো, তোমাকে পেলে কিন্তু ছাড়বে না। আমি স্বাভাবিকভাবে ওর ব্যাপারটাকে খুব হালকা করে নিলাম। ঘটনাটা সেদিন রাতেরই। আমার মামা বিদেশ থেকে আমাদের জন্য একটা ডিভিডি নিয়ে আসে। তো আমরা প্রচুর ডিভিডিটা দিয়ে মুভি টুভি দেখলাম প্রথম। তো এটার কারণে দেখা গেছে যে আম্মু খুব বকাঝকা করতো আমাদের পড়ালেখা ডিস্টার্ব হওয়ার জন্য। তো ওই দিনকার রাতে আম্মু অফিস থেকে আস্তে আস্তে দেরি হয়ে যায়, কারণ হচ্ছে ওই দিনকার রাতে একটা বন্যার মতো এরকম হয়। তো আম্মু বাসায় আসতে আসতে প্রায় 9টা 9:30 বেজে যায়। আমার আম্মু আসার পরে দেখে যে আমরা ডিভিডিতে মুভি দেখতেছি। তো আম্মু খুব রেগে যাওয়ার কারণে আম্মু খুব বকাঝকা করে এবং বলে যে এখনই তুমি তোমার নানু বাসায় গিয়ে ডিভিডিটা দিয়ে আসবে। তো খুব বকাঝকা করার কারণে আমরা করি যে হ্যাঁ ডিভিডিটা দিয়ে আসবো। তো আমার নানু বাসায় যেতে হলে মেইন রাস্তা দিয়ে যাওয়া যায়, আবার আরো একটি রাস্তা হচ্ছে, সেটা হচ্ছে আপনার হিন্দু বাড়ির ভিতর থেকে জঙ্গলের ভিতর থেকে যাওয়া যায় একটা রাস্তা। তো জঙ্গলের ভিতরের যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমার সচরাচর নানু বাসায় গেলে ওই রাস্তাটা দিয়ে যেতাম। তো রাস্তাটা হচ্ছে এমন যে প্রত্যেকটা ক্যারিং বোর্ডের রাস্তা, তো প্রত্যেকটা ইট আমরা চিনি, এরকম একটা অবস্থা। আমি এই সিদ্ধান্ত নিলাম যে আমি ওই রাস্তাটা দিয়ে যাব। তো যেহেতু রাত হয়ে গেছে, আমি করলাম কি, আমার ছোট ভাইয়ের সাইকেলটা নিলাম। তো রওনা করে নিলাম, নিচে ব্যাগের ভিতরে ডিভিডি আর হচ্ছে সাইকেলে রওনা করে দিচ্ছি। যে রোডটা দিয়ে মূলত মেইন রোডটা দিয়ে যে রোডটা চলে গেছে, ওই রাস্তাটার ভিতরে আমি যখন ঢুকবো, তখনই আমার অনুভব হলো কিছু একটা আমার পাশ থেকে বের হয়ে যাচ্ছে। তো আমি কিছু মনে করলাম না, আমি মনে করলাম যে কিছু একটা গেছে হয়তো। আমি ওদিকে অত খেয়াল করলাম না। যেহেতু বৃষ্টি হয়েছে, রাত প্রায় অনেক হয়ে গেছে, সব জায়গাটা নীরব ছিল। রাস্তাটার একটা পর্যায়ে গিয়ে একটা বাগান, মানে হচ্ছে একটা বন, এরকম একটা জঙ্গলের মতো জায়গা আছে। ওইখান থেকে আমি যখন সাইকেল নিয়ে ক্রস করছি, তখন আমি শুনতে পাচ্ছি যে সামনে অন্ধকারের মধ্যে 3-4 জন কথা বলতেছে। কথা বলতে বলতে এক পর্যায়ে আমি যখন ওইখানটা থেকে ক্রস করছি, তখন হঠাৎ করে মনে হলো কেউ একজন লাফ দিয়ে আমার সাইকেলের পিছনের কেরিয়ারে বসে গেছে। খুব জোরে ঝাঁকুনি লাগছে। লাগার পরেই আমি অনুভব করতে থাকি, যারা সাইকেল চালিয়েছেন তারা জানবেন যে ডাবলিং কিংবা 2 জন নিয়ে যদি সাইকেল চালানো হয়, তাহলে সাইকেলটা যেভাবে ভারী হয়ে যায় ওইভাবে ভারী হয়ে গেছে। তো আমি মনে করলাম যে কি হলো, এটা চিন্তা করতে করতেই আরো সাথে সাথে খেয়াল করলাম রাস্তাটা ঠিক পাশেই একটা পুকুর ছিল। কোনোভাবে পিছন থেকে যদি কেউ সাইকেলে বসা অবস্থা তার সাইকেলটাকে নাড়ায়, তাহলে অনুভব করা যায় যে চালায়, সে অনুভব করতে পারে সাইকেলটা নড়তেছে। আমি অনুভব করলাম পিছন থেকে কেউ চাচ্ছে সাইকেলটাকে পুকুরের দিকে নিয়ে যাওয়ার জন্য। আমি শক্ত করে হ্যান্ডেলটাকে ধরে চিন্তা করলাম, যেহেতু বৃষ্টি হয়েছে, রাস্তাটা পিছল হয়ে গেছে, তো এই জন্য যে আমাকে আরেকটু শক্তভাবে হ্যান্ডেলটা ধরতে হবে, আস্তে আস্তে যেতে হবে। তো ওইখান থেকে ক্রস করে যাওয়ার পরে কিছু দূরেই ওই রাস্তাটা একটা জায়গা আছে যেখানটায় পানি যায়।
ভালোভাবেই পানি জানে, কিন্তু রাস্তাটা পরিচিত হওয়ার কারণে আমি বুঝতে পারি যে কোথা থেকে যেতে হবে। মৃদু আলো হঠাৎ করে আমি অনুভব করলাম যে সাইকেলটা একটা গর্তের ভিতরে পড়ে গেছে। সাথে সাথে এটাও চিন্তা করলাম যে এই রাস্তায় এত বড় গর্ত যে আমার সামনের জায়গার প্রায় অর্ধেক রাস্তার ভিতরে ঢুকে গেছে, এরকম একটা অবস্থা। তো খুব বাজে অবস্থা, এরকম যে এই রাস্তার মধ্যে এই গর্ত কখনো তো আমি দেখি নাই। তো আমি করছি কি, সাইকেল থেকে আর না নেমে আমি হ্যান্ডেল দিয়ে জাগিয়ে সাইকেলটাকে আবার রাস্তার উপরে উঠালো। এরপরে আবার যখন পরের প্যাডেল দেওয়ার চেষ্টা করলাম, তখনই মনে হলো যে সামনের জায়গায় কেউ সজোরে লাথি দিছে, কিংবা হচ্ছে কেউ কোন একটা বড় একটা বাড়ি দিছে। এরকম দেওয়ার পরে আমি আবার পানিতে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে এবারও আমি ওইভাবে কিছু চিন্তা করি, আমি চিন্তা করতেছি কি হচ্ছে আমার সাথে। আবারও চিন্তা করলাম, আবারও শক্ত করে হ্যান্ডেলটা ধরে আমি আবারও সাইকেলে প্যাডেল দেওয়ার চেষ্টা করলাম। এর পাশেই একটা বড় রেঞ্চি গাছ ছিল, আমি এবার সরাসরি ওই গাছের সাথে গিয়ে বাড়ি ছিলাম। আমি তখনও বুঝতে পারলাম না আমার সাথে কি হচ্ছে। হঠাৎ করে মাথায় আসলো যে অনেকদিন পর সাইকেল চালাচ্ছি, তাই এরকম হচ্ছে, সাবধানে যেতে হবে। এতটুকু করার পরে আমি আবার যখন প্যাডেল দেওয়া শুরু করলাম, প্যাডেল দিতে দিতে আমি কিছু দূর যাই। যাওয়ার পরে আবার ঠিক হঠাৎ করে মনে হলো আমার সামনে থেকে ঠিক রাস্তার এপার ওপার কিছু একটা কালো মতো দৌড়ে বের হয়ে গেল। এবারও ভয় পেলাম না, চিন্তা করলাম কোনো বিড়াল ঠিড়াল হয়তো বা কিছু একটা ক্রস করে গেছে। এটা চিন্তা করতে করতে কিছু দূর পরে আমি যখন সাইকেল চালিয়ে যাচ্ছি, দেখতে পেলাম সামনে ল্যাম্পপোস্টের সাথে একটা লাইট মৃদু আলো দিচ্ছে। রাস্তা থেকে একটু দূরে একটা বাচ্চা, বয়স হবে 5-6 বছর, শর্ট প্যান্ট পরা, রাস্তা পার হচ্ছে। তা আমি চিন্তা করলাম এত রাতে বাচ্চা, আমার চিন্তা করলাম আসতেই পারে, থাকতেই পারে, হয়তো বা পাশে বাসা বাড়ির কোনো একটা বাচ্চা। আমি চিন্তা করলাম যেহেতু পিছনে আমার সাথে অনেকবার আমি সাইকেল থেকে পড়ে গেছি, তো এই বাচ্চার সাথে যেন আমার সাইকেলটা না লাগে, আমি সেই জন্য সজোরে ব্রেক কষলাম যে ওর কাছ থেকে প্রায় 3-4 ফিট দূরত্বে আমি সাইকেলটা ব্রেক করতে পারি এরকম। এবং ও আমাকে দেখছে আর রাস্তাটা পার হচ্ছে, হতে হতে ও খুব আস্তে আস্তে মাঝে রাস্তা পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে গেল আমার দিকে এবং আমার দিকে তাকিয়েছিল। আমি ওর থেকে 3 থেকে 4 ফিট দূরে সাইকেলটাকে ব্রেক করি। রাসেল ভাই, এরপর যা হয়েছে এর জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি ওর সামনে সাইকেল ব্রেক করার পর চোখের পলকের সাথে দেখি বাচ্চাটা নাই, সজোরে বুকের ভিতরে লাগে। বুঝতে পারলাম না কি হয়েছে। এখন পিছনের ব্যাপারগুলো আমার কাছে আরো ভয়ের মনে হচ্ছিল। 3 থেকে 4 সেকেন্ড একই জায়গায় দাঁড়িয়েছিলাম। এরপরে শরীরের যত জোর আছে অতখানি জোরে সাইকেলটাকে চালিয়ে কোনোভাবে নানুর বাসায় পৌঁছালাম। নানুর বাসায় নানু ছিল, নানুকে ডিভিডিটা দিলাম, দিয়ে বললাম আমি চলে যাচ্ছি। নানু বললো দাঁড়া, তোর কিছু একটা হয়েছে, তুই দাঁড়া। আমি বললাম আমার কিছু হয় নাই। তো নানু বললো যে না, আমার কাছে পড়া পানি আছে, হয়তো তুই ভয়টাই পাইছো, তুই পানি খেয়ে যা। পানি খেয়ে খাওয়ার পরে আমাকে নানু বললো তুই আজকে আমার বাসায় থাক, তো যেতে হবে না। আমি বললাম না, আমি বাসায় যাবো, কারণ রাসেল ভাই আমার জানতে হবে আমার সাথে পিছনে কি হয়েছে, আমার জানার ইচ্ছা ছিল। আমি নানুর বাসা থেকে বের হয়ে আমি আবার ওই রোডটার সামনে এসে সাইকেল নিয়ে দাঁড়িয়েছি। এবার আমি চিন্তা করলাম যে হ্যাঁ, আমি আবার এই রাস্তাটা দিয়েই বাসায় যাব। ঠিক পরক্ষণেই চিন্তা করলাম রাসেল ভাই যে যদি আমার সাথে যা হয়েছে এই ব্যাপারগুলো যদি আমার মনের ভ্রান্ত ধারণা হয়, তাহলে আমি ভয়ের কারণে এখান থেকে যেতে পারবো না। আর যদি ব্যাপারগুলো সত্যি হয়ে থাকে, তাহলে এখান থেকে যাওয়ার সময় ওর জন্য আরো একটা সুযোগ আমাকে ক্ষতি করে, আর সাহস করতে পারবো না। মেন রোড থেকে বাসায় ফেরার পথেই আমার এক এলাকার হুজুর আছে, ওনার বাসায় গেলাম। যাওয়ার পরে ঘটনাটা খুলে বললাম, পরে উনি আমাকে বললো যে ভালো হয়েছে, তোমার সাইকেলটা থেকে তুমি নামোনি, আসলে সাইকেলটা তোমার কাছ থেকে আলাদা করতে চেয়েছে, যদি পারতো তাহলে খারাপ কিছু হইলেও হইতে পারতো। যাক আলহামদুলিল্লাহ, যেহেতু হয়নি তো বাসায় চলে যাও। উনি কিছু পানি ঠেলে দিল, আবার বাসায় চলে গেলাম। সবাইকে ব্যাপারটা বললাম, বলার পরে সবাই ওরকম ভাবে স্বাভাবিকভাবে বললো যে রাতে মাছ টাছ খেও না, কেন বলছে জানি না। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার আসলে সেটা হচ্ছে আমি সবার আগে আমার ছোট ভাইয়ের কাছে গেছি। ছোট ভাইয়ের কাছে গিয়ে বলছি যে তুমি আজকে সকালে আমাকে যে বললা যে আমাকে পাইলে ছাড়বে না, এটা কেন বললা? অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, আমার ছোট ভাই তার সহজ স্বীকারোক্তি দিল যে আমি সকালে তোমার সাথে কথাই বলি নাই। রাসেল ভাই, আমি এই প্রশ্নের উত্তর এখনো খুঁজে পাইনি যে কেন আমার সাথে এরকম হলো, কি কারণে হলো। এরপরেও আমার সাথে অনেক ব্যাপার ঘটছে, পর্যায়ক্রমে আরো রেকর্ড করে পাঠাবো ইনশাল্লাহ। আশা করি ভালো লাগবে আপনার, আর যদি এটা ভালো লাগে তাহলে দর্শকদের শোনাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
Bhoot FM. The night comes alive with Gramophone. Yes, the night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি এডিট এফএম। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম। যদি আমাদেরকে আপনি চান যে আপনি ইমেইল করে ঘটনা পাঠাবেন, তাহলে আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofort.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা পড়ে শোনাই। দেশের বাইরে যারা রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠাতে পারেন, ঘটনা পাঠাতে পারেন। এবং যারা ঘটনা পাঠাবেন তারা কাইন্ডলি একটু ইমেইলটা চেক করবেন, ইমেইলের সাথে কানেক্টেড থাকবেন। অনেক সময় আমরা ইমেইলে রিপ্লাই করি এবং আপনাদেরকে বিভিন্ন বিষয় জানাই, সেই বিষয়গুলো তাহলে আপনি জানতে পারবেন। আর এখন সরাসরি কিছু মেসেজ পড়তে চাই। আমি দেখতে পাচ্ছি শাকিল খান আমাকে লিখেছেন, রাসেল ভাই আমি শাকিল, আমার ফ্রেন্ড নাহিদা আফরিন নিমু আমরা শুনছি। মেহেদি হাসান যশোর থেকে শুনছেন, তানভীর হাসান হোসাইন অফিসের আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। মেরিন মাহমুদ আলিফ, এছাড়াও আমানুল্লাহ মুন্সি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এমডি সেলিম হোসেন সোনু, প্রীতম ফরাস আমাদের সঙ্গে আছেন, সাজ্জাদ হোসেন অন্তর আছেন আমাদের সঙ্গে, ইয়াসির জাহান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন আফ্রিদি তুহিন, আমাদের সঙ্গে আছেন আহমেদ জিয়ান, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন কামিল ইসলাম শিমু, এবং তিনি বলছেন আমি একজন হাউস ওয়াইফ, সারাদিন অনেক ব্যস্ততার পরও ভূত এফএম শুনি, কারণ ভূত এফএম শুনতে আমি অনেক অনেক ভালোবাসি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও হাসান জারাফ আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে নাইস স্টোরি। আমাদের সঙ্গে আছেন জাহিদুল ইসলাম টগর, এছাড়াও আছেন দেখতে পাচ্ছি এমডি আরিফ, আমার সঙ্গে আছেন এই মুহূর্তে অ্যাপ দিয়ে শুনছেন ব্রোকেন হার্ট, আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বোরহান আল মোজাম্মেল, এবং আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নিলয় সাহা, মিরপুর 12 থেকে তিনি শুনছেন, যদিও অ্যাপ দিয়ে শুনছেন তিনি। এখন তো সব জায়গাতেই বাসায় ম্যাক্সিমাম বাসাতে ওয়াইফাই থাকে, সো অ্যাপ দিয়ে শোনাটা ইজ ভেরি ইজি। আই লাভ ভূত এফএম, ইন্ডিয়া থেকে শুনছেন তিনি অ্যাপ দিয়ে। আমাদের সঙ্গে বিকি এবং আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও অনন্ত ধর, এবং তিনি শুনছেন আমাদের সঙ্গে আছেন। আমার সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি নীরব আহমেদ, এবং আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আলামিন বিডি, তিনি বলছেন যে একটা রাস্তায় গাড়ি চালাচ্ছি আর ভূত এফএম শুনছি। মোহনপুরের মন মাঝি আমার সঙ্গে আছেন, ভূত এফএম পেজে লিখেছেন। আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ আলী, এছাড়াও আছেন দেখতে পাচ্ছি নীল, টাঙ্গাইল থেকে শুনছেন। প্রিন্স আমার সঙ্গে আছেন ধূসর বালি, ভূত এফএম অনেকদিন শোনেন না, এখন শুনছেন। আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জাং ইউনবি, এবং ফার্স্ট টাইম তিনি ভূত এফএম শুনছেন, এবং কারণ তিনি এই মুহূর্তে বাংলাদেশে আছেন, এবং তিনি বলছেন যে তিনি যদি ভূত এফএমে তিনি বলছেন যে তিনি যখন থাকেন, যে দেশে থাকেন সেই দেশে ভূত এফএম ভোর 5টায় শুরু হয়। আমার কিন্তু অ্যাপ দিয়ে কিন্তু আপনি যেখানে থাকেন না কেন শুনতে পাবেন। কানাডা থেকে আমার সঙ্গে আছেন মেঘ, এবং তিনি শুনছেন আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি তানজিদ খান, এবং আমার সঙ্গে আছেন আরো অনেকেই। এখন একটা ইমেইলে যাব এবং সেই ইমেলটার পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। ইমেলটা পড়ছি, ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি অভি বাহরাইন থেকে লিখছি। জানি আপনি ভালো আছেন আর সবসময় ভালোর দলেই থাকেন, তাই জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। ভূত এফএম এর সকল লিসেনারদের প্রতি অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি ঘটনা। কথা বাড়াবো না, আমি আমার ঘটনায় চলে যাই। ঘটনা ঘটেছে এই কিছুদিন আগে। আমি যে বাসায় থাকি, বাসার পাশে একদম লাগানো একটা পরিত্যক্ত বিল্ডিং আছে, সবাই ওটাকে ভাঙা বিল্ডিং নামে চেনে। আমি শুনেছি ওইখানে নাকি আরবিরা থাকতো।
এবং অ্যারাবিয়ানদের একটা মেয়ে কোনো এক কারণে ফাঁসি নিয়ে আত্মহত্যা করে। এরপর থেকে বিল্ডিংটা পরিত্যক্ত। মাঝে মাঝে নাকি একটা মেয়েকে কান্না করতে দেখা যায়, এটা অনেকেই দেখেছে। আমার সাথে যে ঘটনা ঘটেছে সেটা হলো, এইখানের কিছু ছেলে পেলে আছে যারা এই বিল্ডিং এর ভেতরে আড্ডা দেয় এবং নেশা করে। আর একটা কথা বলা হয়নি, আমি কাজ করার পাশাপাশি বাহরাইনের সিআইডির সাথে কাজ করি। তো ওরা আমাকে বলেছে এই বিল্ডিং এর উপরে নজর রাখতে। একদিন শনিবার রাত 2:15 আমি ছাদে দেখি কিছু লোক ভেতরে ঢুকছে। তখন আমি আমার এক বন্ধুকে নিয়ে ভেতরে যাবার প্ল্যান করি এবং আমি আমার অফিসে কল দিয়ে বলি, রীতিমতো কল দিই এবং ভিতরে যাই। তারপর একটা রুম থেকে কথার সাউন্ড পাই, বাট সাউন্ডটা আমার বন্ধুর গলা আর সাগরের। আমি তো অবাক হয়ে যাই, যাদের গলা শুনে ওরা এত রাতে, মানে যাদের গলা শুনছি তার এত রাতে বাইরে থাকার কথা না। তখন আমি অফিসে ফোন দিয়ে আসতে বারণ করি। তারপর সাগর আর আমি দরজার সামনে যাই, ওদের কথা চলছে কিন্তু ক্লিয়ারলি বুঝছি না কিছু। তারপর আমি লাথি দিয়ে দরজা খুলি, কিন্তু দরজা খুলে অবাক হয়ে যাই এবং ভয়ও পাই। দরজা খুলে দেখি ভেতরে কেউ নেই, আর রুম থেকে বের হওয়ার পরে দরজা ছাড়া আর কোনো রাস্তাও নেই। তখন পুরো বিল্ডিং খুঁজি কিন্তু কাউকে পাওয়া যায় না। তারপর রুমে চলে আসি এবং ঘটনাটা কারোর সাথে শেয়ার করি না। পরের দিন আমরা যাদের গলা শুনেছিলাম তাদের জিজ্ঞেস করি, ওরা বলে কালকে নাকি রাত 10টা বাজে রুমে চলে গেছে। ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু শেষ হয়নি। সাগর অনেক সিক হয়ে পড়ে, অনেকদিন সিক থাকার পরে সাগর ভালো হয়। তারপর কিছুদিন পরে আবারও ওয়ার্নিং আসে। তখন সিআইডি আমাকে বলে আমি নাকি ওইখানে বড় একটা অপারেশন ওখানে হবে। সাগরকে বললাম যে ওখানে সে যেতে চাইল না, রাজি হলো না, এবং রাত 1টা বাজে আমরা ওখানে যাব। বিল্ডিং এর ভেতরে যাই এবং গিয়ে সিঁড়ির সাথে একটা ছোট রুম, ওইখানে বসে, এবং রুমটা ভেতরে কিছু দেখা যায় না, কিন্তু বাইরে মানে ভিতরে দেখা যায় কিন্তু বাইরে কিছু দেখা যায় না। তো আমি ভেতরে বসে কথা বলছি এবং সবাই আমাদের কলিগসরা আছে। 1 ঘন্টা হয়ে গেছে, ঘড়িতে বাজে 2:04। আমি সাউন্ড পাই অনেক জোরে, যেমন ওপর থেকে কিছু একটা পড়লো। আমি আবার ভয় কম পাই। সাগরকে বললাম তুই এখানে বসে থাক, আমি আসছি। তারপর আমি নিচে গেলাম, নিচে গিয়ে দেখলাম সেটা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। দেখি একটা 18 বছর হবে, খুব সুন্দর একটি মেয়ে। আমি তার দিকে তাকিয়ে হাসি এবং সে মুচকি হাসে। তখন আমি তাকে বললাম কে আপনি, কিন্তু আমার মনে হলো ওই আমার কথাটা সে বুঝতে পারছে না। তারপর আমি তাকে আরবিতে বললাম ইনতে, মানে তুমি কে। এরপরে আরবিতে উনি অনেক কিছু লিখেছেন, যেগুলো বাংলাও লিখে দিয়েছেন, আমি বাংলাগুলো পড়ছি। এইখানে এসেছো কেন? তখন ওকে আমি বললাম যে, সে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কে, এখানে এসেছো কেন? তখন আমি বললাম যে এখানে এসেছে একটা কাজে। আমি তাকে বললাম কিন্তু আপনি কে, এইখানে কি করেন? ও বলে ওর নাম লাইলা, এই বিল্ডিং এ নাকি ওর বাসা। তখন আমি একটু ভয় পাই। তারপর মেয়েটা আমাকে বলে যে এইখানে আর আসবেন না, এখানে মানুষ আসলে নাকি মেয়েটার চলতে ফিরতে অসুবিধা হয়। আরো বলল, কথাটা যেন মনে থাকে। এই কথা বলে মেয়েটা সোজা সামনে একটা রুমে চলে গেল, যে রুমে মেয়েটা ফাঁসি দিয়েছিল ওই রুমে চলে গেল। কিন্তু আমি সবসময় ওই রুমটা লকই দেখেছি, বড় একটা তালা লাগানো। ওই রুমে দরজার সামনে যাওয়ার পর দরজাটা খুলে গেল এবং আমি কি করব বুঝতে পারছিলাম না। তখন আমি সাগর আমাকে ডাকছে আর বলছে কার সাথে কথা বলছো। সাগর আবার আরবি বোঝে না। আমি ওইখানে আর সাগরকে কিছু না বলে সোজা বিল্ডিং এর ভেতরে চলে আসি। তারপর সবাইকে বলি এই কথা। তারপর বিল্ডিং এর মেইন গেট লক করে দেই। এরপর থেকে ওই বিল্ডিং এ আর কাউকে ঢুকতে দেই না। আমি মাঝে মাঝে অনেক সাউন্ড পেতাম। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আরো অনেক ঘটনা আছে আমার কাছে নিজের সাথে ঘটে যাওয়া। ভালো থাকবেন এবং ভালোবাসা রইল আপনাদের প্রতি।